বাধ্যতামূলকভাবে বলে দিতে হবে। তারপরে দেখেন রিভিউড রেগুলারলি অ্যান্ড আপডেট হোয়েন রিকোয়ার্ড, অর্থাৎ এই পলিসিটা যে কতদিন পর পর রিভিউ করা হবে এবং কখন কখন আপডেট করা হবে সেটা আপনাকে কি করতে হবে, এই পলিসির মধ্যে বলে দিতে হবে। যদি এই জিনিসগুলো আপনি না বলেন তাহলে আসলে কি বলা হবে, যে এটাকে আসলে একটা সাফিসিয়েন্ট পলিসি হিসাবে মনে করা হবে না। এই জিনিসটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার আসেন যে বিষয়টা, স্টেপস অফ ড্রাফটিং আ পলিসি, অর্থাৎ একটা পলিসিকে ড্রাফট করতে গেলে আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে সেই জিনিসটা একটার পরে একটা বলে দেওয়া হচ্ছে। টোটাল 9টা স্টেপ এখানে বলে দিচ্ছে। আসেন একটা একটা করে আমরা বলি। প্রথমটা যেটা বলছে, সেট দ্য টাইটেল অফ দ্য পলিসি, আপনাকে সর্বপ্রথম পলিসির টাইটেলটা বলে দিতে হবে 1 নাম্বার। 2 নাম্বারে বলবে আইডেন্টিফাই দ্য পারপাস অফ দ্য পলিসি, অর্থাৎ পলিসির পারপাসটা আপনাকে বলে দিতে হবে। তারপরে যেটা বলবে সেটা হচ্ছে যে স্কোপ অফ দ্য পলিসি, আপনি পলিসির স্কোপটা কি করবেন বলে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে রিভিউ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট হোয়াট দ্য অর্গানাইজেশন সিক্স টু মিট, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ। আপনাকে কি করতে হবে, বাধ্যতামূলক ভাবে অবজেক্টিভটা এখানে বাধ্যতামূলক ভাবে বলে দিতে হবে। তারপরে দ্য স্টেটমেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট রিগার্ডস টু দ্য রিকোয়ারমেন্টস, অর্থাৎ যেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের বেসিক্যালি যে আন্ডারস্ট্যান্ডিংটা বা ম্যানেজমেন্ট আসলে বেসিক্যালি এটা কি কারণে করেছে সেই রিকোয়ারমেন্টসটা আপনাকে এখানে বলতে হবে। তারপর হচ্ছে ডিসক্রাইব অফ দ্য পারসন টু কন্ট্যাক্ট, অর্থাৎ কোন ব্যক্তির সঙ্গে এই বিষয়ে এই পলিসি সম্বন্ধে কোনো ধরনের যেটা আন্ডারস্ট্যান্ডিং, তো কোনো ধরনের ইস্যু তৈরি হলে তাহলে সেক্ষেত্রে কে আসলে বেসিক্যালি এটার ডেসক্রিপশনটা দিবে বা কে এটার বর্ণনাকারী হবে সেই জিনিসটা আপনাকে বলতে হবে। তারপরে যেটা করতে হবে টেনজিবল ইনফরমেশন অফ দ্য পলিসি, অর্থাৎ পলিসির পুরো বডিটা এখন এই জায়গায় এসে 7 নম্বর স্টেপ এসে আপনি বডিটা লিখবেন। বডিটা যখন লেখা হবে তারপরে হচ্ছে ডিটেইল অফ দ্য পারসন ডকুমেন্টেড, অর্থাৎ যে ব্যক্তি এইটাকে কি করেছে ডকুমেন্টেড করেছে, অর্থাৎ এই টোটাল জিনিসটাকে ডকুমেন্টেড করেছে সেটা কি করতে হবে আপনাকে এখানে বলতে হবে। তারপরে হচ্ছে ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল অথরিটি, একদম লাস্টে গিয়ে কে এটা অ্যাপ্রুভ করেছে সেটা আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে বলে দিতে হবে। অ্যাপ্রুভ অথরিটিটা কে সেটা এটা বলে দিতে হবে এখানে। সো এই পদ্ধতিতেই যেটা হবে যে আপনার ফুল পলিসিটা আপনাকে ড্রাফট করতে হবে। ঠিক আছে, এরপরে আসেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকমের যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থিংস টু কনসিডার হোয়েন ডেভেলপিং আ প্রসিজিওর। আপনি আপনার যেটা করতে হবে যে একটা প্রসিজিওরে, আমরা কিন্তু এতক্ষণ পলিসি নিয়ে কথা বললাম। আচ্ছা দেখেন পলিসি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে একটু কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। আমি যতটুকু পড়ালাম এটার মধ্যে কার কার কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন প্লিজ। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার হচ্ছে পলিসিতে কি স্যার সিইও এনার সিগনেচার নিলেই হবে না ওনারের সিগনেচার নিতে হবে, মাস্ট বি, কোনটা আর কি? আচ্ছা, যে কোনো ব্যক্তি মালিক যাকে মনে করবে যে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তাকেই করতে হবে। এটা সিইও করতে পারে, এটা এমডি সাহেবও করতে পারেন, যে কোনো একজন ডিরেক্টরও করতে পারেন। আর এখন যেটা প্রথম কথাটা হচ্ছে গিয়ে আপনারা একটু আমাকে বলেন তো হোয়াট ইজ পলিসি, কেউ বলতে পারবেন আমাকে যে পলিসি জিনিসটা কি, হোয়াট টু ডু? স্যার হচ্ছে পলিসি মানে হচ্ছে আপনারা আপনার যেটাকে বলা হয় কমিটমেন্ট। কমিটমেন্ট স্যার একটা দিক নির্দেশনা, কমিটমেন্ট অফ ম্যানেজমেন্ট, কমিটমেন্ট অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, কমিটমেন্ট অফ ম্যানেজমেন্ট স্যার, এটা তো পলিসি। একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে দিস ইজ কমিটমেন্ট অফ ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন? মানে ম্যানেজমেন্টের থেকে একটা স্টেটমেন্ট আর কি, যে ডুজ এন্ড ডোন্ট, মানে কি করা যাবে আর কি করা যাবে না, একটা ওই রকম একটা স্টেটমেন্ট থাকা আর কি পলিসি। জি, যেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে এমন একজন ব্যক্তি এটা তৈরি করবেন যিনি কিনা কি করবেন প্রতিষ্ঠানের প্রতি তিনি একটা কমিটমেন্ট করছেন, অর্থাৎ যিনি এটা সাইন করবেন উনি আসলে এটার স্রষ্টা, বুঝতে পেরেছেন? সো উনি যখন বলবে যে আমি কমিটমেন্ট করছি এই জিনিসটা আমার প্রতিষ্ঠানের সকল, ওই যে স্কোপের মধ্যে বলা থাকবে যে এটা কার জন্য এই পলিসিটা উনি তৈরি করছেন, তাই না? সো স্কোপের মধ্যে যখন উনি বলে দিবেন যেটা উনি কার জন্য তৈরি করছেন তখন কি হবে যে এটা তার কমিটমেন্ট যে সে প্রতিষ্ঠানের জন্য কোন বিষয়টা কার্যকারী হিসাবে ধরে নিচ্ছেন বা করছেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে এই কমিটমেন্টটা কে করতে পারে।
এখন ডেফিনেটলি ম্যানেজমেন্টের হেড হচ্ছে সিইও সাহেব, কিংবা ধরেন আপনার প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের সিইও হচ্ছে বা হেড হচ্ছেন এমডি সাহেব, বা হেড হতে পারেন একজন ডিরেক্টর সাহেব, এইচআর ডিরেক্টর সাহেব হতে পারেন। সো হু এভার দ্য পারসন ইজ, উনি আসলে বেসিক্যালি এটা ডিক্লেয়ার করবেন যে এটা বেসিক্যালি কে হবেন এটার হেড, ঠিক আছে? সো সেইভাবে এটা ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম কিনা বলেন? এক্ষেত্রে তমল ভাই, এটা কি কোনো ম্যানেজমেন্ট সে ফর মানে ওনার যে আছেন উনি কি কোনো রিটেন দিতে পারবে এই পলিসিটা সাইনিং বাই হোম, মানে এটা সিও হোক বা জিএম হোক, এরকম কোনো অথরিটি ব্যাপার আছে কিনা? ওই যে একদম নিচে কি বলেছে, একদম শেষে 9 নম্বরে আমরা কি বলেছি, অ্যাপ্রুভাল অথরিটি, অর্থাৎ এইটা এই পলিসিটা কোন অথরিটি অ্যাপ্রুভ করেছে সেটার কি থাকবে, সাইন থাকবে। বুঝতে পেরেছেন? ওনার সাইন থাকবে এন্ড ডিটেইলস থাকবে। না, ওনার সাইনটা কি ঠিক আছে, মানে এটা কি ম্যানেজমেন্টের থেকে মানে কি কোনো রিটেন থাকতে হবে যে এই পলিসিগুলো সিও বা জিএম মানে এরকম কোনো অথরাইজড করে দিবে কিনা ম্যানেজমেন্ট, যে যারা পলিসিতে সাইনিং থাকবে? আমি আপনাকে বলি, আপনি কখনো বিএসসিআই অডিট করেছেন না ভাইয়া? না, এটা করা হয়নি। করেননি? যদি কেউ করে থাকেন তাহলে দেখবেন বিএসসিআই কি করে, একজন কোম্পানি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্টটা এমন হবে যে ম্যানেজমেন্ট থেকে একজনকে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডেডিকেটেড করবে, ঠিক আছে? এবং ওই ব্যক্তি পুরো অডিটের যা কিছু আছে সেটার জন্য সে রেসপন্সিবল হবে। সো কোম্পানি যদি বোর্ড রেজুলেশনে এরকমের কেউকে বলে দেয়, যেমন ধরেন প্রত্যেকটা কোম্পানি যারা যেগুলো সিইওরা রান করে সেখানে বলেই দেয়া হয় যে বোর্ড রেজুলেশন করে এই কোম্পানির সকল ধরনের কার্যক্রম কে রান করবে, সিইও করবে। তো এটা কোম্পানি বোর্ড রেজুলেশনে থাকে ভাইয়া। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি ভাইয়া বিষয়টা? জি জি জি, বলেন আর কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। পলিসিটা ভাষা বাংলা না ইংরেজি? ভাইয়া পলিসির ভাষা হচ্ছে কি বলেছে দেখেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবসময় বলেছে ওই যে টেনজিবিলিটি ইনফরমেশন অফ দ্য পলিসি, অর্থাৎ যেটা হচ্ছে যে একটা মানুষের জন্য বোধগম্য স্যার, বোধগম্য হতে হবে স্যার, মানুষের জন্য বোধগম্য হবে। এটা হইতে পারে ইংলিশ, হইতে পারে এটা বাংলা, যে কোনো ভাষায় হইতে পারে, ভাষা কোনো সমস্যা না এটার ক্ষেত্রে। ক্লিয়ার? ভাইয়া আমার একটা বিষয় জানার ছিল। জি ভাইয়া বলেন। সেটা হচ্ছে সাপোজ আপনি যেটা বললেন যে সিও বা ডিরেক্টর এরকম এরা অ্যাপ্রুভ করতে পারে, তাই না? জি। তো এখন আমার একটা আমি একটা অর্গানাইজেশন জব করেছি, সেখানে নাম বললে চিনবেন, আমি সেজন্য বললাম না। সেখানে পলিসির মধ্যে দেখলাম যে সাপোজ হোয়াটসঅ্যাপ বা ভাইবারে সাপোজ একটা বিষয় নিয়ে উনি ডিরেক্টর বা এমডি জাস্ট ওকে বলছে, ওইটাকেই তারা পলিসি হিসেবে চালাচ্ছে। না, এটা এটা আসলে হবে না ভাইয়া, কিভাবে? এটা কখনোই পলিসি হবে না। একটা পলিসি হতে হলে এই যে আমি আপনাকে 9টা স্ট্যান্ডার্ড দিয়েছি না, এই 9টা স্ট্যান্ডার্ড দেখবেন যে কোনো ব্যক্তি যদি পলিসি ভেট করে, যেমন আমি একজন পলিসি ভেটার, বাট বেসিক্যালি আমি অনেক প্রতিষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠানের পলিসিগুলো আমি ভেটেড করে দিই। সো আমি তখন কি করি, এই জিনিসগুলো দেখি যে এই জিনিসগুলো আছে কিনা ভাইয়া। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার সেই ব্যক্তিগত কি থেকে নেয়া, যে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভাইয়া আমি সবসময় যখন একটা পলিসি বেট করি বা কেউকে পলিসি লিখে দেই, তখন আমি অবশ্যই এই জিনিসগুলো করি, এবং এই জিনিসগুলো আমি বাধ্যতামূলক ভাবে করি। কারণ এই জিনিসগুলো করা ছাড়া আপনি কি করতে পারবেন না, যে বলতে পারবেন না যে একটা পলিসি পরিপূর্ণ পলিসি। তার মানে আপনার ম্যান্ডেটরি ভাবে এই জিনিসগুলো কি করতে হবে, যে এখানে থাকতে হবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য যেটা হয় যে যখন পলিসি তৈরি করবেন আপনি, এই যে আমার যে ইয়েটা আছে, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে পলিসিটা দিয়ে দিয়েছি। এটা আপনারা অনেকেই কি করবেন, কিছুদিন পরেই দেখবেন যে আপনারা যখন অডিট ফেস করতে যাবেন দেখবেন কি জানেন, 2 লাইনের পলিসি, 2 লাইনের একটা পলিসি। এইভাবে পলিসি হয় না ভাইয়া। বুঝতে পেরেছেন? আবার দেখবেন এক বন্ধুর কাছ থেকে একটা প্রতিষ্ঠানের নিয়ে আসছে, মানে যেটা হচ্ছে যে পলিসি নিয়ে এসে কন্ট্রোল F চেপে নামটা সুন্দর করে দিয়ে দেয়। ওই পলিসির মধ্যে কি আছে, কোথায় কি লেখা আছে, অতটুকু পড়ার সময়ও তাদের থাকে না। মানে এত পরিমাণ ফাঁকিবাজি। কিন্তু এইভাবে চাকরি হয় না ভাইয়া। যেটা হয়, হ্যাঁ চাকরি হয়, কিন্তু যেটা হয় যে আপনি নিজেকে অনেক বড় জায়গায় যদি নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য একটু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ আপনাকে একটা জিনিস আপনার অর্গানাইজেশনের সঙ্গে মিলিয়ে তারপরে তৈরি করতে হবে। আমি আপনাদের কিন্তু প্রথমেই বলেছি যে আপনি জেনারেল ম্যানেজার লেভেলে ওঠার জন্য কমপ্লায়েন্স খুব সহজ। বিশ্বাস করেন, শুধু আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে
সেটা হচ্ছে একটা জিনিস আপনার খুব বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আপনার প্রচুর পড়ার একটা অভ্যাস থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই যে আপনাকে যে ইনস্ট্রাকশন গুলোর কথা আমি বলছি সেই জিনিসগুলো লাগবে। ভাষাগত দক্ষতা লাগবে, অর্থাৎ আপনি ইংলিশ এবং বাংলা এই দুটো জিনিস আপনাকে খুব ক্লিয়ার কাট, খুব সুন্দরভাবে ভাষাগত দক্ষতা আপনাকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? আর যেটা হচ্ছে যে আপনার লিডারশিপটা প্রয়োজন হয়। এই অল্প কয়েকটা জিনিস থাকলে আপনার পক্ষে খুব ভালোভাবে সার্ভাইভ করা বর্তমান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সম্ভব। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে আমাদের মানুষজন এতই কম লেখাপড়া করে ইদানিং, আসলে খুবই দুঃখজনক বিষয়, বুঝতে পারছেন? ওনারা একদম পড়তেই চান না। তো এটা একটা বিশাল সমস্যা। তো এখন একটু বিষয় শেয়ার করি স্যার। এখন হচ্ছে স্যার, এখন হচ্ছে গার্মেন্টসে বিশেষ করে এইচআর এ এখন এরকম চলতেছে কোরআন আর রেফারেন্স, বুঝছেন? আসলে কে কতটুকু জানলো ওটাও বিষয় না। এখন হচ্ছে আমার দেখা গেল আমার ম্যানেজার বা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ওর রেফারেন্সের লোককে নিয়ে আসলো, কাজ জানুক বা না জানুক ব্যাস তাকে সে দিচ্ছে, বা দেখা গেল তার ম্যানেজারকে নিয়ে আসলো, সে কাজ জানুক বা না জানুক তাকে দিচ্ছে। এইভাবেই আর কি স্যার, যদিও আর কি কথাটা ভুল বললাম কিনা জানি না, যে মানে 2-3টা ফ্যাক্টরিতে আর কি দেখছি আর কি অভিজ্ঞতা। সিন্ডিকেট, এখানেও সিন্ডিকেট ভাই। তমাল ভাই, আমার 2টা জিনিস জানার ছিল এখানে। বলেন ভাইয়া। দেবাশিস বলতেছিলাম। জি বলেন ভাইয়া প্লিজ। প্রথম হচ্ছে যে কোনো যখন আমরা পলিসি তৈরি করি তখন হচ্ছে লোকাল ল এবং লেজিসলেশনটা দেখতে হয়, এটাকে ইনক্লুড করতে হয়, এইটা একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে আমার মার্কেটের প্র্যাকটিসটা কি, কারণ এই দুইটা জিনিস আসলে আমার এইখানের স্টেপগুলোতে কোনখানে আমি। আচ্ছা, এটা ভাই আপনি করবেন হচ্ছে স্কোপের মধ্যে দিয়া। আপনি স্কোপ যে জিনিসটা আছে এখানটাতে আপনি বলবেন যে স্কোপে এটা বর্তমানে আপনার অর্গানাইজেশনে কারা কারা এটার আন্ডারে আসবে এবং কোন কোন ল গুলোকে আপনি স্কোপের মধ্যে নিয়েছেন সেটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটা পলিসির মধ্যে এই নয়টাকে মার্ক করে দেখানো যায়? দাদা শুনতে পাচ্ছেন? একটা মিনিট, সরি একটা মিনিট, দাদা শুনতে পাচ্ছেন? একটা জিনিস আমরা করি, আমরা স্পেসিফিক ভাবে স্কোপের মধ্যে লিগ্যাল রেফারেন্সটা বলি না। যেটা আমরা লিগ্যাল রেফারেন্সটা বলি সেটা হচ্ছে যে আমরা যখন বডিটা তৈরি করি, অর্থাৎ যেটা হচ্ছে যেটা টেনজিবিলিটি ইনফরমেশন অফ দ্য পলিসি, এই যে এইটা যখন আমরা লিখি ভাইয়া, তো পলিসির মধ্যে যখন বা আমরা একটা জিনিস যখন ডেসক্রাইব করি, যেমন ধরেন ক্যাজুয়াল লিভ যখন আমরা বলবো তখন আমরা বলবো অ্যাজ পার সেকশন 115 of Bangladesh Labor Act, we shall provide 10 days casual leave for the employees, and employees shall be entitled for the whole year to this number. ঠিক আছে? সো এখন ধরেন এই জায়গায় যখন আমি বলে দিলাম তখন কি করলাম যে আমরা ওই জিনিসটা বডির মধ্যেও বলে দিতে পারি। বডিতে না বলে আমরা অনেকে কি করে স্পেসিফিক ভাবে স্কোপের মধ্যে ওই জিনিসটা বলে দেয় ভাইয়া। ক্লিয়ার? আমি রিসেন্টলি একটা হচ্ছে আমার ইন্ডিয়া অফিসের জন্য একটা পলিসি তৈরি করতে গিয়ে মানে আমার কাছে মনে হলো যে সব লটো ঠিক আছে, বাট মার্কেটে আসলে প্র্যাকটিসটা কি চলতেছে, আমাদের কম্পিটিটর যারা তারা আসলে কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে মানে তাদের এমপ্লয়ীদেরকে, তখন আমার মনে হলো যে এই জিনিসটা একটু সার্ভে করা দরকার। মানে সব তো লট সব ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হচ্ছে যে মার্কেট প্র্যাকটিসটা মানে দেখা দরকার আছে আর কি পলিসি যখন। বুঝতে পেরেছি ভাইয়া। এটা বেসিক্যালি হয় কি দাদা, ওটার আবার একটা বিষয় আছে, যখন আপনি চাইবেন যে কম্পিটিটিভ যে ইয়েটা দিতে চাইবেন, যেটা হচ্ছে যে স্টেটমেন্টটা আপনি দিতে চাইবেন, ওইটা আমরা বলি যে স্বাভাবিকত যে অ্যানেক্স হিসাবে দেওয়ার জন্য দাদা, কারণ ওইটা তো আসলে মূল পলিসি। এই যে কম্পিটিটিভ আপনি যে টোটাল একটা কম্পারেটিভ স্টাডি করলেন, কম্পারেটিভ স্টাডিটা বেসিক্যালি এটা কিন্তু পলিসির পার্ট না, এটা হচ্ছে যে একটা অ্যানেক্স। কেউ যদি দেখতে চায় যে একটা প্রতিষ্ঠানের 5টা প্রতিষ্ঠান ধরেন আমরা নিলাম, এই 5টা প্রতিষ্ঠানের কার কি প্র্যাকটিস আছে সেইটা বেসিক্যালি আমরা তখন ফোকাস করতে চাই, বুঝতে পেরেছেন? সো তখন যদি এটা চায় কেউ তখন এটা অ্যানেক্স হিসেবে দেয়, কিন্তু এটা ভাইয়া বেসিক্যালি ওই কম্পারেটিভ যে স্টাডিটা, ওই কম্পারেটিভ স্টাডিটা কখনো বডিতে আমরা দেই না ভাইয়া, এটা হচ্ছে অ্যানেক্স আকারে দেই। ইভেন ফর্মস যেগুলো দেই ভাইয়া, এই যে একটু পরে প্রসিডিওর পড়াবো, প্রসিডিওরের সময় আমরা সকল ফর্মস গুলো কি করি যে আমরা যেমন আইনে দিতে হয় স্ক্যাজুয়াল হিসাবে আর আমার পলিসিতে দিতে হয় অ্যানেক্স হিসাবে।
বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ঠিক দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে বলেন ভাইয়া আছে। যে জি একটা ছোট কোয়েশ্চেন ছিল যে আমাদের অ্যাপ্রুভাল অথরিটি বা হচ্ছে সাইনিং অথরিটিটা যে ডেলিগেট করা হয় সেটা মিটিং মাইনার্স বা হচ্ছে যে কি বোর্ড রেজলিউশন ছাড়া আর কোনো অথরাইজড প্রসেস আছে কিনা? এটা আচ্ছা সিও ভাইয়া, লেভেলে হতে পারে বা যে কোনো লিমিটেড কোম্পানির ম্যানেজমেন্ট অথরিটি থাকে হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে? যে কোনো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটাকে বলা হয় বাংলায় যেটা হচ্ছে পরিচালনা পর্ষদ। এই পরিচালনা পর্ষদের হেড হয়ে থাকেন ম্যানেজিং ডিরেক্টর। আমি আবার বলছি, এটার হেড হয়ে থাকেন ম্যানেজিং ডিরেক্টর, এবং এই ম্যানেজিং ডিরেক্টর যিনি থাকেন এই পরিচালনা পর্ষদের মিটিং ডাকে সবসময় যে কোনো একজন পরিচালক। আমি আবার বলছি, যে কোনো একজন পরিচালক ডাকে। ওই পরিচালক, যে পরিচালকই এই মিটিংটা ডাকুক না কেন, ওই সময়ের জন্য ওই পরিচালককে বলা হয় চেয়ারম্যান। যদিও আমাদের দেশে কি হয় যে আলাদাভাবে আমরা চেয়ারম্যান বলে দেই, কিন্তু নিয়ম হচ্ছে গিয়ে পরিচালনা পর্ষদের মিটিং যে ব্যক্তি ডাকবেন তিনি হলেন গিয়ে চেয়ারম্যান। বুঝতে পেরেছেন? সো হেড থাকেন ম্যানেজিং ডিরেক্টর, এবং এই ম্যানেজিং ডিরেক্টর কি করতে পারেন, উনি চাইলে যে কোনো ব্যক্তিকে অ্যাসাইন করতে পারেন টু ডু সার্টেন ওয়ার্কস। যেমন হচ্ছে সিইও সাহেবকে উনি কি করতে পারেন, অ্যাসাইন করতে পারেন, মিস্টার সিইও আপনি এই এই কাজগুলো করবেন। বুঝতে পেরেছেন? সো এইভাবে করে কি করা যায় যে এটা ম্যানেজ করা যায়। তো আপনি যেটা বললেন যে এইটা তখন কি করে, সিইও কে দেয়, নিয়োগ দেয়। সিইও কে নিয়োগ দেয় হচ্ছে গিয়ে বেসিক্যালি বোর্ড, অর্থাৎ পরিচালনা পর্ষদ কি করে, সিইও কে নিয়োগ দেয়। এবং যেটা এইটাতে সব থেকে যে ভাইটাল পয়েন্টটা যিনি রোলটা যিনি প্লে করেন তিনি হলেন গিয়ে ম্যানেজিং ডিরেক্টর। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো এছাড়া আপনার যেমন ধরেন পরিচালক কোম্পানি পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর ছাড়া যেটা হয় যে সিইও কে নিয়োগ করা যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই বোর্ড নিয়োগ করতে হবে। ক্লিয়ার? তো এটার জন্য, এবং যদি বোর্ড যদি কোনো ব্যক্তিকে ক্ষমতা দিতে চায় সেটার ক্ষেত্রে বোর্ড রেজুলেশনের ছাড়া এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ক্লিয়ার? আপনি বুঝতে পারলেন কিনা? জি বুঝতে পেরেছি, কিন্তু সিইও সাহেব যদি তার অথরিটিটা ডেলিগেট করতে চায় তাহলে সেই ক্ষেত্রে মানে কি মিটিং মাইনার্সই হবে নাকি অন্য কোনো কিছু? সিইও সাহেব যখন তার ক্ষমতা ডেলিগেট করতে, আসলে মূলত সিইও সাহেব তার কোনো কাজের ডেলিগেট করতে পারবেন না। উনি যেটা করবেন, হি উইল অ্যাসাইন সাম পিপল, অর্থাৎ তিনি কি করবেন, কিছু লোককে অ্যাসাইন করবেন কিছু কাজের জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু উনি ওনার পাওয়ার কেউকে ডেলিগেট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। তার মানে সাইনিং অথরিটি উনি ডেলিগেট করতে পারবেন না, উনি সাইনিং অথরিটি উনি সিইও ডেলিগেট করার কোনো ক্ষমতা নেই। কিংবা একজন ধরেন আপনি একজন ডিরেক্টরকে সিইও বানালেন, কিন্তু ওই ডিরেক্টর কি করতে পারবে না, যে সিইও কি করতে পারবে না, যে কখনোই এইটা করতে পারবে না, যেটা হচ্ছে যে ডেলিগেট করতে পারবে না অন্য কেউকে। এটা বোর্ড পারবে ডেলিগেট করতে। বোর্ড যেমন কি হয় যে পরিচালনা পর্ষদ তার ক্ষমতাটাকে আরেকজনকে দিয়ে ডেলিগেট করাচ্ছে, এটা পারবে। শুধুমাত্র বোর্ডেরই ক্ষমতা থাকবে পাওয়ার ডেলিগেট করার, কিন্তু বোর্ড যাকে দিবে সে আবার অন্য আরেক জায়গায় ডেলিগেট করতে পারবে না। এটা করা সম্ভব না। ক্লিয়ার? বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে আমরা যে কমন প্র্যাকটিস গুলা করি বিভিন্ন জায়গায়, তাহলে সেটা হচ্ছে একটা ভুল আছে আর কি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া। কামাল ভাই, আমার ছোট একটা কোশ্চেন ছিল ভাইয়া। প্লিজ ভাইয়া। আমরা অনেক সময় রিমেডিয়েশন প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে পলিসি যখন দেখতে চাই অনেকগুলো গ্যাপ দেখতে পাই। এখন হয়তো হতে পারে তাদের অর্গানোগ্রাম কিছু অথরাইজ পার্সনের নাম নেই, বা চ্যানেল ওয়াইজ তাদের প্রপার ইয়েটা নেই, এক্সপ্লেনেশন নেই। সো রেফারেন্স বা অর্গানোগ্রাম বা অথরাইজ পার্সন এই বিষয়গুলো মানে সিম্পল নো হাউ, মানে আমরা যদি তাদেরকে কিছু সাজেশন দেই এটার ক্ষেত্রে আমরা কি সাজেশন দিতে পারি, নাকি এটার ক্ষেত্রেও কোনো অথরাইজ পার্সনের সাজেশনটা বেশি ভ্যালিডেট, বা এই বিষয়টা যদি একটু বলতেন। আপনি যেটা বললেন কিছু গ্যাপ দেখতে পান না, কিছু ভুল দেখতে পান। জি, কিছু গ্যাপ দেখতে পাই। সো আমরা কি রেকমেন্ডেশন করতে পারি, নাকি এটার ক্ষেত্রে অথরাইজেশন বা অথরাইজ পার্সন হওয়া জরুরি? না, অবশ্যই আপনি যেহেতু ভাইয়া একজন ডেভেলপার হিসেবে কাজ করছেন, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তাদেরকে রেকমেন্ড করতে পারেন ভাইয়া। ওকে, অবশ্যই আপনি তাদেরকে রেকমেন্ড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি তাদেরকে এই যে ভুলগুলো যখন চোখে পড়বে, যেটা চোখে পড়বে সেটা সঙ্গে সঙ্গে তাকে বলে দিবেন যে মিস্টার এক্স আর ওয়াই, এটা হচ্ছে তোমার এখানে সমস্যা, সো তুমি এটা করো, ঠিক করে ফেলো। ঠিক আছে? এই দিক থেকে আমার কোনো লিগ্যাল কোনো বাইন্ডিংস বা কোনো ইয়ে নেই, ঝামেলা নেই।
না, আপনার কোনো ঝামেলা নেই, আপনি এটা দিতেই পারেন, আপনি এই ধরনের ফাইন্ডিংস দিতে পারেন, বিকজ আপনি কাস্টমার এন্ড থেকে কি একজন যেটা হচ্ছে যে ডেডিকেটেড পারসন টু ডেভেলপ ইউর সাপ্লায়ার, তাই না? সো অবশ্যই সেটা করতে পারবেন আপনি। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। জি জি, ওকে। জি, দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা পলিসি নিয়ে? পলিসি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি কেউ থাকার দরকার আছে? যদি কেউ পলিসি অ্যাডমিনিস্ট্রেটর থাকলে খুবই ভালো হয়। সত্যি কথা বলতে গেলে ভাইয়া আমরা এটা রেকমেন্ড করি যে ভাইয়া পলিসি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কেউ একজন থাকুক। কারণ কি জানেন? কারণ আমরা চাই এটার কারণে পলিসি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজন থাকুক, কারণ হচ্ছে গিয়ে যে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে গিয়ে পলিসির ইন্টারপ্রেটার দরকার হয়। ইন্টারপ্রেটার অর্থাৎ উনি ইন্টারপ্রেট করতে পারবেন যে এই বিষয়গুলো, পলিসির যে বিষয়গুলো থাকে সেটা একজনই ইন্টারপ্রেট। যেমন অডিট যিনি ম্যানেজার থাকে, স্বাভাবিকত আমরা কি করি, ওনাকে বলি যে আপনি পলিসি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে থাকেন, কারণ পলিসিগুলো টাইম টু টাইম রিভিউ করা, এটার জন্য একজন ডেডিকেটেড পারসন দরকার, এবং ওই যে ব্যক্তি লিখেছেন এটা সে যতটা ভালোভাবে বলতে পারবে অন্যরা অতটা ভালোভাবে বলতে পারবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হিসাবে কাজ করে বা ফ্যাক্টর হিসাবে কাজ করে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ওকে। এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে থিংস টু কনসিডার হোয়েন ডেভেলপিং আ প্রসিডিওর। যখন একটা প্রসিডিওর আপনি বানাতে যাবেন তখন আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা একটা একটা করে আছে। প্রথম হচ্ছে গিয়ে যে যখন প্রসিডিওরও বানাবেন, প্রসিডিওর মানে কি, যে কোনো একটা কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বেসিক্যালি বলা হচ্ছে কি প্রসিডিওর। যেমন ধরেন আপনি যদি একটা কাপড় সেলাই করতে যান, সাপোজ ধরেন আপনি একটা কাপড় সেলাই করবেন, এই কাপড়টা যদি আপনি সেলাই করতে যান তাহলে আপনাকে কি একটা প্রসিডিওর মেনটেন করতে হবে। সর্বপ্রথমে আপনাকে সুই নিবেন, সেই সুইয়ের মধ্যে কি করবেন, আপনি সুতা দিবেন, দেওয়ার পরে যেটা হচ্ছে যে কাপড়টা আপনি কাটবেন, কাটার পরে সেই কাপড়টাকে সেলাই করে একটা কিছু একটা তৈরি করবেন। অথবা একটা কাপড়, ছেঁড়া কাপড়ও যদি আপনি করতে যান তাহলে প্রথমে আপনাকে একটা সুতা লাগবে, সেখানে সুই লাগবে, তারপরে সুইয়ের মধ্যে সুইটাকে অ্যাটাচ করতে হবে, সুতার মধ্যে সুইকে অ্যাটাচ করতে হবে, দেন আপনি কাপড়টা সেলাই করবেন। দিস ইজ দ্য প্রসিজিওর। সো সেম জিনিস হচ্ছে গিয়ে প্রসিজিওরের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে কিপ ল্যাঙ্গুয়েজ সিম্পল। আপনি ল্যাঙ্গুয়েজটা কি করতে হবে, আপনাকে বাধ্যতামূলক ভাবে সিম্পল রাখতে হবে। এক, দুইটা হচ্ছে শর্ট স্টেপস। আপনি যেটা হয় যে একটা যেটা হচ্ছে স্টেপ, যখন একটা প্রসিজিওর বানাতে যান তখন দেখা যাচ্ছে এত স্টেপ লেখেন, যেটা হয় যে পুরো মানুষ কি হয় যে আপনার বেকুব হয়ে যায়। বেকুব হয়ে যায় কারণ মানুষ এতগুলো প্রসিজিওর বলতে থাকে যে এটার প্রয়োজন হয় না। যেমন একটা ছুটি আপনি কি করবেন, যেটা একটা ছুটির একটা প্রসিজিওর বানাতে বললো আপনাকে, তা আপনাকে কি বলা হয়েছে, স্টেপ বানাতে বলা হয়েছে। তো এখন আপনি কি বললেন যে স্টেপ বানাতে গিয়ে প্রথমে আপনাকে বলছেন আপনি যে স্টেপ 1 আপনাকে কি করতে হবে, যে একটা ছুটির ফর্ম আপনাকে কালেক্ট করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বলতেছেন আপনি স্টেপ 2। স্টেপ 2 এর ক্ষেত্রে আপনি কি বলছেন, যে আপনি এই ফর্মটা নিয়ে আপনার সুপারভাইজারকে দিয়ে ফিল আপ করাবেন। এরপরে যেটা হচ্ছে যে ফিল আপ করাবেন, করালে আপনি ফিল আপ। 3 নম্বরে আপনি বলছেন কি আবার, যে আপনি এটা কি করবেন, যে আপনার লাইন ম্যানেজারের কাছে নিয়ে যাবেন, আপনার লাইন ম্যানেজার কি করবে, এটা সিগনেচার করবে। তারপরে আপনি বললেন যে লাইন ম্যানেজার সিগনেচার করার পরে স্টেপ 4। স্টেপ 4 কি করবেন, যে আপনি এটা এইচআর এর কাছে নিয়ে যাবেন, এইচআর সাইন করবে। স্টেপ 5, এইচআর সাইন করার পরে আপনি এটা ফটোকপি করবেন, এবং ফটোকপি করে 1 কপি এইচআর কে জমা দিবেন, আর 1 কপি আপনি নিজে রেখে দিবেন। তারপর হচ্ছে স্টেপ 6। এরপরে যেটা হচ্ছে যে আপনি নিশ্চিত হওয়ার পরে, যখন আপনি জানবেন এইচআর এর কাছ থেকে, আপনি নিশ্চিত হবেন যে আপনার ছুটি ভ্যালিড ভাবে পাস হয়েছে কিনা। এরপরে আপনি স্টেপ 6 করবেন, আপনি এইচআর এর কাছ থেকে গিয়ে একটা ফর্ম নিবেন, একটা স্লিপ নিবেন, লিভের একটা স্লিপ। এই স্লিপটা নিয়ে আপনি কি করবেন, প্রতিষ্ঠান ত্যাগ করবেন। এখন ধরেন এই 6টা স্টেপ আপনি বলেন, এত কিছু দরকার নেই, খুব সিম্পল। নাম্বার 1 আপনি 3 স্টেপ এটা শেষ করতে পারেন। নাম্বার 1 আপনি কি করেন, লিভ ফর্মটা নেন। 2 আপনি আপনার কনসার্ন অথরিটি থেকে সাইন করান। এরপর হচ্ছে স্টেপ 3, কনসার্ন অথরিটি থেকে সাইন করার পরে এইচআর এ জমা দিয়ে সেখান থেকে লিভ কনফার্মেশন ফর্ম নিয়ে আপনি অর্গানাইজেশন লিভ করতে পারেন। এই 3 স্টেপে করা সম্ভব, কিন্তু আপনি 6টা স্টেপ বলে ফেললেন। সো এত টু মাচ স্টেপস, এত বেশি স্টেপস কি করার দরকার নেই, যে এখানে বলার প্রয়োজন নেই। তারপরে যেটা হচ্ছে ইন্টারকানেকশন বিটুইন স্টেপস।
ইন্টারকানেকশন মানে কি একটার সঙ্গে আর একটা সম্পৃক্ততা যেন থাকে। এখন এমন এক স্টেপ বলেছেন মাঝখান দিয়ে যে উপরেরটার সঙ্গে নিচেরটার সঙ্গে মাঝখানেটার কোনো মিল নেই, তাহলে কি হয়ে গেল? এটা আসলে প্রপার ওয়ে হইলো না যে আপনার স্টেপস এর ক্ষেত্রে। এটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ইউজ ডিরেক্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি কি করবেন যে সরাসরি ইনস্ট্রাকশন কি করেন যে আপনি বেসিক্যালি এখানে দিবেন, আপনি এমন কিছু বলবেন না যেটা ঘুরাবে পেঁচাবে, এমন কিছু বলবে যেটার কারণে একটা মানুষ কনফিউজড হয়ে যায় কিংবা তাকে কি করতে হয় আরেকজনের কাছে ইন্টারপ্রিটেশনের জন্য যেতে হয়, এমন কোনো কিছু করবেন না। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বা ডিরেক্ট ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কমন ফরম্যাট, আপনি কি করবেন ফরম্যাট গুলো যেটা ইউজ করবেন, অর্থাৎ যেটা আপনারা জানেন যে পলিসি প্রসিডিওরে ফর্ম দিতে হয়, এই ফরম্যাট গুলো এমন সব ফরম্যাট দেয়া হয় যে খুবই কনফিউজিং ফরম্যাট দেয়া হয়। আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে কনফিউজিং ফরম্যাট দিবেন না, আপনি দিবেন কমন ফরম্যাট যেগুলো সিম্পল, অর্থাৎ এমন কিছু তৈরি করা যাবে না যেটা আসলে দুর্বোধ্য হয়ে যেতে পারে বা মানুষের জন্য ডিফিকাল্ট হতে পারে, এমন কোনো কিছু আপনি কখনোই তৈরি করতে যাবেন না। তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিকেট টাইম স্কেলস এন্ড রেসপন্সিবল পারসন, অর্থাৎ আপনি কি করবেন যে এখানে চেষ্টা করবেন যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কতটুকু টাইম স্কেল প্রয়োজন হয় এবং রেসপন্সিবল পারসন কে কে, যেমন ধরেন আপনি এইচআর এর রেসপন্সিবল পারসন কে, সেলস এর রেসপন্সিবল পারসন কে, ওই স্টেপের মধ্যে বলে দিবেন যে যে স্টেপটা লিখছেন আপনি, যেমন ধরেন লাইন ম্যানেজার হলে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই, কে এটার অথরিটি তার নামটা বলে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, এবার আছে রেফার টু আদার এসওপিস রাদার দেন রিরাইট ইনস্ট্রাকশন, যেটা হবে যে আপনি এইটা লিখতে গিয়ে পলিসি প্রসিডিওর লিখতে গিয়ে আপনি কি করেন যে আর একটা এসওপি কে আবার আলাদাভাবে আপনি ইয়া করেন, যেটা হচ্ছে যে রেফার করেন, এইটা না করে বরঞ্চ আপনি ইনস্ট্রাকশনটা কি করেন ওখানে লিখে দেন, ওই এসওপির মধ্যে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এখানেই লিখে দেন। এর জন্য কি হবে মানুষকে আবার বলে না যে পত্রিকায় দেখবেন নিউজ পেপারে পড়তে গেলে দেখা যায় যে বিপদ হয়ে যায়, তখন কি প্রথমে আমি প্রথম পাতায় একটা সংবাদ পড়তেছি, এরপরে বলে যে আপনি 10 নাম্বার পাতায় 4 নাম্বার 7 নাম্বার কলমে যান, তাহলে যেটা হচ্ছে নিউজ পড়ার ইন্টারেস্টই হারিয়ে যায়। সো এটা একটা পেইনফুল বিষয়। সো এই জিনিসটা কি করতে পারেন যে আপনি এইটাকে আপনি এমন ভাবে করতে পারেন যে আরেকটা ডকুমেন্টকে রেফার করা থেকে ওখানেই লিখে দেওয়াটা সবচাইতে ভালো হয়। তারপর হচ্ছে রেফার আদার রিলেটেড ডকুমেন্টস, অর্থাৎ যদি আপনার এখানে যেটা বলবেন সেটা তো বলবেনই, এর পাশাপাশি অন্য কোনো ডকুমেন্ট যদি আপনি রেফার করেন তাহলে সেটা আবার অ্যানেক্সে আপনি যেটা করবেন যে এই স্টেপের মধ্যে একটা যে কোনো একটা জায়গায় সুন্দর করে বলে দিবেন, অথবা বটমে গিয়ে আপনি বলে দিতে পারেন যে এর বাহিরেও আপনি আরো কি করতে পারেন 5টা-7টা ডকুমেন্টে এই জিনিসগুলো ভালোভাবে পেতে পারেন। যেমন হয় কি আমরা যখন রিসার্চ পেপার লিখি তখন সেখানে দেখা যায় কি যে শেষে আমরা কি করি যে পুরো রিসার্চ পেপারটা লেখার পরে আমি কোন কোন সোর্স ইউজ করেছি, বই ইউজ করেছি, কার কোনটা ইউজ করে সবগুলো আমরা কি করি আবার শেষের দিকে দিয়ে দিই লিস্ট আকারে, তাই না? সো ঠিক সেম ভাবে আপনি চাইলে এভাবে করে ডকুমেন্ট রেফারেন্সও কি করতে পারেন যে উল্লেখ করতে পারেন আপনার স্টেপস এর মধ্যে। তারপরে বলছে ইনক্লুড ফ্লো চার্ট, ডায়াগ্রাম এন্ড ফটো ইফ দ্য describe something if this describes something better than words, অর্থাৎ যেটা হয় দেখবেন জাপানিজদের খুব ইন্টারেস্টিং বিষয়, আমি জাপানিজ একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, মজার জিনিস হচ্ছে ওই ফ্যাক্টরিটা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করে। তো এখন যেটা হয় যে বাংলাদেশের মানুষ তো আমাদের ওয়ার্কার শ্রেণীতে একটু লেখাপড়ায় দুর্বল থাকে, আপনি অবাক হয়ে যাবেন এমন একটা সুন্দর করে ওরা একটা বোর্ড তৈরি করেছে, আপনি যে কোনো ব্যক্তি হন ইভেন ফ্রেশ আপনি কিছুই জানেন না, শুধু এই বোর্ড দেখবেন আর হাতে যেটা থাকবে সেটা লাগাবেন, স্টেপ বাই স্টেপ দেয়া আছে প্রসিডিওরটা, আপনি শুধু ওই কাজগুলো করবেন, এরপরে আপনি দেখবেন যে আপনি 100% কারেক্টলি ইউ হ্যাভ ডান দ্যাট। তার মানে যেটা হচ্ছে অনেক সময় আমরা কি করি যে এত লেখালেখি মানুষ পড়তে পড়তে টায়ার্ড হয়ে যায়, এর থেকে বরং যে একটা বা দুইটা ছবি দিয়ে আপনি জিনিসগুলো কি করা যায় বোঝা যায়। যেমন ধরেন আমি আপনাকে জিনিস দেখাই যে এই যে এখানে আপনার এই যে স্লাইডটা আমি তৈরি করেছি আপনাকে দেখেন, এখানে বলেছি থিংস টু অ্যাভয়েড টু ডেভেলপ এ প্রসিজিওর, অর্থাৎ একটা প্রসিজিওর যখন আমরা ডেভেলপ করতে যাব তখন যেই বিষয়গুলো কি করতে হবে আমাদের অ্যাভয়েড করতে হবে সেই জিনিসগুলো আপনার এখানে কি করে বলা আছে। এখন দেখেন আপনার এই স্লাইডে আসলে সর্বপ্রথম যেটা চোখ পড়বে কার্টুনের দিকে। দেখেন কার্টুনটা বলছে নো, অর্থাৎ কার্টুনটা বলে দিচ্ছে যে আপনি এটা কি করবেন না, যে করবেন না।
ঠিক আছে, এটা হচ্ছে কার্টুনটা কি বলছে যে নো নো। সো তার মানে যেটা হচ্ছে যে কার্টুনটা বলছে যে আপনি এটা করা যাবে না। আপনার দেখেন এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি যদি ইভেন ধরেন উপরের লাইনটা নাও পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিছু একটা করতে বলছে যেটা করা যাবে না। ঠিক আছে, জি। এবার আসেন যে বিষয়টা সেটা বলছিলাম, সেটা এখন আসেন কোন কোন বিষয়গুলো প্রসিডিওরের ক্ষেত্রে করা যাবে না। একটা, অ্যাভয়েড মেকিং ইট টু লং, অর্থাৎ অতিরিক্ত কি করা যাবে না, লম্বা করা যাবে না। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা বাধ্যতামূলক ভাবে মাথায় রাখতে হবে। তারপরে নো নিড লট অফ প্রিএম্বলস। প্রিএম্বলস মানে কি স্যার, যেটা হয় যে বইয়ের প্রথমে কি থাকে, প্রিএম্বলস থাকে, যেটাকে আমরা বলি স্বাগত বক্তব্য বা এই ধরনের কিছু একটা, প্রারম্ভ বলি এটাকে। সো এই জিনিসটা কি করা, অনেক বেশি এগুলোর প্রয়োজন নাই। তারপরে অ্যাভয়েড রাইটিং ইন দ্য থার্ড পারসন, অর্থাৎ আপনি সব সময় কি করবেন যে তৃতীয় হি অর সি এইভাবে বলি না আমরা, এভাবে লিখবেন না। আপনি চেষ্টা করবেন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বেশি লেখার জন্য, আই অর ইউ। ঠিক আছে, এই জিনিসটা এভাবে করে লিখবেন। তারপরে বলছে যে অ্যাভয়েড আননেসেসারি স্পেসিফিকেশন, অর্থাৎ এমন সব ইয়ের মধ্যে আপনি স্পেসিফিকেশন দেয়া শুরু করেন যেটা আসলে একটু অস্বস্তিকর লাগে। এই ধরনের স্পেসিফিকেশন বা যেটাকে আমরা কি বলি যে স্যাম্পল বা এই টাইপের জিনিসগুলো দেওয়ার প্রয়োজন নেই, অতিরিক্ত দিবেন না, দিলে কম, প্রয়োজন হলে একটা দুইটা, কিন্তু আপনি অনেক দিচ্ছেন, এই ধরনের অপ্রয়োজনীয় স্পেসিফিকেশন আপনার অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? তারপর বলছে অ্যাভয়েড অল্টারনেটিভস, আপনাকে কি বলছে যে একটার বিকল্প আরেকটা। সো ওই যে আমরা একটু আগে বললাম না যে ওইটার আরেকটা লিঙ্ক আপনি ওখানে কি করছেন, অ্যাড করে দিচ্ছেন, এগুলো না, এগুলো এই ধরনের কাজগুলো করা যাবে না। তারপর আরেকটা জিনিস বলেছে লাস্টে একদম যে অ্যাভয়েড কনফ্লিক্ট, অর্থাৎ কনফ্লিক্টটা কি করতে হবে, যে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কি টোটাল বিষয়টা যে আপনার প্রসিডিওর লেখার ক্ষেত্রে এগুলো করা যাবে না। এবার আসেন প্রসিডিওরের মধ্যে কি কি কোন কোন ইয়েগুলো আমাদেরকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, সেটা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার 1 বলেছে কি যে টাইটেল, একটা টাইটেল দিতে হবে, শর্ট এন্ড টু দা পয়েন্ট, এটা আপনাকে দিতে হবে। তারপরে এডিশন নাম্বার, গিভ ইন ডকুমেন্ট টু কন্ট্রোল, অর্থাৎ আপনার যেটা হচ্ছে একটা প্রসিডিওর যখন তৈরি করবেন তখন সেখানে বাধ্যতামূলক ভাবে কি করবেন যে আপনার অবশ্যই বাধ্যতামূলক ভাবে একটা এডিশন নাম্বার দিবেন, যেটা কত নাম্বার এডিশনের ডকুমেন্ট আপনি কি করছেন, তৈরি করছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ইস্যু ডেট, আপনি কোন দিন এটা তৈরি করছেন সেটা, যেটা হচ্ছে যে বা কোন দিন এটা ইউজের ক্ষেত্রে আসবে, ব্যবহার করা যাবে, সেটা আপনাকে কি করতে হবে যে এখানে বলতে হবে। তারপরে দেখেন অথর, হু টু স্পিক আর টু, ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন, আপনার যদি কি থাকে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে এটার উত্তর পাওয়া যাবে, তার ডিটেলসটা কি করতে হবে আপনাকে দিতে হবে। অ্যান ইন্ট্রোডাকশন, এরপরে কি করবেন একটা ইন্ট্রোডাকশন দিবেন, সেট দ্য সিনারিও, অর্থাৎ পুরো প্রেক্ষাপটটা আপনি কি করবেন এখানে বলবেন। তারপরে স্কোপ অর এক্সক্লুশনস, অর্থাৎ যেটা হচ্ছে স্কোপটা কি হবে এবং কোন কোনগুলো কোন কোন জিনিসগুলো বাদ যাবে। এখন ধরেন আপনি কি করলেন এইচআর এর জন্য একটা প্রসিডিওর বানালেন, কিন্তু আপনি সেখানে কি করলেন যে সবাইকে এটার মধ্যে ইনক্লুড করে দিলেন, হবে হবে না। তাহলে এইচআর এর জন্য যদি করেন তাহলে আপনি বলে দিবেন এক্সেপ্ট এইচআর all departments shall be excluded from this procedure, অর্থাৎ একটা বাদ দিয়ে বাকি সবাই যেটার বাহিরে চলে যাবে সেটা বলে দিতে হবে। এরপর আসেন সেফটি কনসিডারেশন, অর্থাৎ আপনার এটার ক্ষেত্রে সেফটি যে কনসিডারেশন যেগুলো থাকবে, যত ধরনের সেফটি কনসিডারেশন আছে সেগুলো আপনাকে এখানে বলে দিতে হবে। এবং ফাইনালি যেটা হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্টস যেটা থাকবে সেই বিষয়গুলো আপনাকে এখানে কি করতে হবে যে ইনক্লুড করতে হবে প্রসিডিওরের মধ্যে। সো এই হচ্ছে গিয়ে টোটাল প্রসিডিওরের বিষয়টা। দেখেন প্রসিডিওর সম্বন্ধে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে সেটা একটু আমাকে বলেন, প্রশ্ন করেন, আমি বলে দিচ্ছি। বলেন কি কোনো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম আছে কিনা বলেন। স্যার এডিশন নাম্বারটা আবার একটু বুঝাবেন। এডিশন নাম্বারটা হচ্ছে ভাইয়া, সাপোজ ধরেন আপনি একটা প্রসিডিওর তৈরি করেছেন 5 বছর ধরে আপনি ইউজ করছেন, তাই না? সো আপনি এটা কি প্রায়োরিটিক্যালি এটা বারবার রিভিউ করেন, তাই না? সো আপনি কি করবেন একটা এডিশন নাম্বার দিবেন, ফার্স্ট এডিশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ, 10th। ধরেন 10 বছর ধরে একটা এডিশন করছেন, প্রতি বছর আপনি কি করছেন মানে এটা 10 বছর ধরে আপনি ইউজ করছেন, তাহলে ওটা আলাদা আলাদা ভাবে কি করতে হবে যে আপনাকে এডিশন নাম্বার এটাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ।
ওকে, ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। সেটা হচ্ছে পলিসিতে যেমন আপনার অ্যাপ্রুভাল অথরিটি ছিল, সেক্ষেত্রে জি, প্রসিডিউরের ক্ষেত্রে কি সেম অথরিটি লাগবে, অ্যাপ্রুভাল মজার একটা অথরিটি? বিষয় ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, পলিসির উপরে ডিপেন্ড করে কি প্রসিজিওর হয় ভাইয়া, বুঝতে পেরেছেন? তো পলিসির একটা অংশই হচ্ছে প্রসিজিওর। আমি একটা জিনিস বলি, মজার জিনিস কি সেটা বলি আপনাকে। পলিসিটা বেসিক্যালি কি থাকে, একটা স্ট্রাকচার থাকে, আর প্রসিজিওরটা থাকে হচ্ছে একটা ম্যানুয়াল। ম্যানুয়ালের 3টা অংশ থাকে, পলিসি, প্রসিজিওর এবং আরেকটা হচ্ছে কি ফর্মস, বুঝতে পেরেছেন? সো এই 3টা জিনিস মিলে একটা ম্যানুয়াল বলে। সো আপনি যখন একটা পলিসি তৈরি করবেন, সেই পলিসির আন্ডারে এই প্রসিজিওরটা তৈরি হবে ভাইয়া। এই জন্য প্রসিজিওরের আলাদা কোনো সিগনেটরি অথরিটি লাগে না। ওই পলিসি যিনি সিগনেচার করেছেন তিনি আসলে অটোমেটিক্যালি প্রসিজিওরের সিগনেটরি। ক্লিয়ার ভাইয়া? খুব থ্যাংক ইউ। সুন্দর প্রশ্ন ছিল, কোয়ালিটি কোয়েশ্চেন। জি, দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন বিষয়গুলো, একজন একটা ডকুমেন্ট নিয়েছে, সেটাতে কন্ট্রোল F দিয়ে তার সব চেঞ্জ করে দিয়ে সেভ দিয়ে, এটা কিন্তু কাজ না স্যার। এই জিনিসগুলো আপনাকে করতে হবে, ধীরে ধীরে করবেন। যত করবেন স্যার, একটা জিনিস বলি, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গুগল। গুগল এত বেশি রিচ এখন, প্রচন্ড রিচ। তার থেকেও যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখন চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি আরো বেশি কি হচ্ছে, যে এআই প্রযুক্তি থাকার কারণে আপনাকে আরো বেশি কি করছে, যে সার্চিং কন্ডিশনটাকে আরো ইজি করে দিয়েছে। আপনি যে কোনো জিনিস লিখলে এটা সম্বন্ধে আইডিয়া পাবেন। দেখেন, দেখে দেখে পড়ে পড়ে শিখে 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 কি করেন, আপনি নিজে নিজে তৈরি করেন। একটা সেফটি ম্যানুয়াল বানান না স্যার, কোনো সমস্যা নাই তো। একটা সেফটি ম্যানুয়াল বানালে কোনো সমস্যা হবে না স্যার, বানিয়ে ফেলেন একটা সেফটি ম্যানুয়াল। সো দেখেন, যেটা হচ্ছে যে এইভাবে করে ধীরে ধীরে ধরে ধরে তারপরে আপনি এই জিনিসগুলো করেন, বুঝতে পেরেছেন? সো আমি আশা করি যে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে বিষয়টা পলিসি, বলেন ভাই, বলেন স্যার। স্যার পলিসি থাকলে কি ওই যে ট্রেনিং করাইতে হবে প্রত্যেকটা পলিসির? পলিসি থাকলে জি স্যার, অ্যাওয়ারনেস, পলিসির জন্য অ্যাওয়ারনেস দরকার স্যার। পলিসি যখন থাকবে, আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করবে, যখন আপনি দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি যখন কথা বলবেন, তখনই ওরা বলবে পলিসি দেখি, তখন পলিসি আপনি দেখাবেন। পলিসি দেখালেই কি হবে, যে ওরা বলবে পলিসি ইমপ্লিমেন্টেশন যখনই দেখতে যাবে, তখনই বলবে আপনার ট্রেনিং কোথায়, দেখি অ্যাওয়ারনেস ট্রেনিং কোথায়, তখনই ট্রেনিং ডকুমেন্ট খুঁজবে, বুঝতে পেরেছেন? সো এই জন্য পলিসি করলেই সেক্ষেত্রে অ্যাওয়ারনেস এর জন্য আপনার ট্রেনিং প্রয়োজন হবে ভাইয়া। ক্লিয়ার? স্পেশালি ফর দ্য ওয়ার্কার্স। তাহলে বোঝা যাচ্ছে মানে জি, তাহলে দেখা যাচ্ছে ওই যে যদি আমার 50টা পয়েন্ট থাকে, ইন্ডেক্সে 50টা পয়েন্ট থাকে, তাহলে 50টা ট্রেনিং করাইতে হবে, এরকম বিষয়টা? 50টা ট্রেনিং ডেফিনেটলি ভাইয়া, কারণ আমার যেটা হচ্ছে যে খুব সিম্পল বিষয়। এখন যেটা হয় যে সবাই যেটা করে, একটা ট্রেনিং করায়, এটা দিয়ে 5টা ডকুমেন্ট তৈরি করে, যাতে ট্রেনিং যাতে না করাইতে হয়। তো এইটা, এই জিনিসটা হচ্ছে সমস্যাটা। সো এই জন্য কি করবেন, যে পলিসি থাকলেই অ্যাওয়ারনেস ট্রেনিং লাগবেই ভাইয়া। কারণ আপনি দেখবেন যে পলিসি আছে, ওয়ার্কার তো পড়ার সময় নেই, সো সে কি করবে, সে কিছুই জানে না। তখন যেটা হচ্ছে যে আপনি এখানে ফাইন্ডিংস পাবেন, নন কনফর্মিটি পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন তমাল ভাই, এখন এক্ষেত্রে যদি এমন হয় যে আমি একটা পলিসি ডেভেলপ করলাম, ধরেন আমার ফ্যাক্টরিতে লে অফ পলিসি, রিটেনমেন্ট পলিসি ছিল না, আমি হয়তো রিটেনমেন্ট অন্য কোনো পলিসির সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিল। এখন আমি যদি আলাদাভাবে লে অফ, রিট্রেঞ্চমেন্ট অথবা ট্রেড ইউনিয়ন পলিসি করি, এখন সেক্ষেত্রে মালিক পক্ষ, এটা তো রিল্যাক্টেন্সি একটা তৈরি হয় যে এটা ওয়ার্কারদের মধ্যে যদি আমি অ্যাওয়ারনেস, ধরেন পিএ সিস্টেমে বা ওরিয়েন্টেশন, তারা যেই ট্রেনিং গুলো দেয়, সেখানে যদি তারা একটা পার্ট হিসেবে এই ট্রেনিং গুলো দেয়, ওয়ার্কারদের মধ্যে একটা রিউমার ছড়ায় যেতে পারে যে হয়তো বা প্রতিষ্ঠান লে অফে যাচ্ছে, বা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে একটা নেগেটিভ তাদের একটা ইয়ে তৈরি হলো। সেক্ষেত্রে হতে পারে যে কারখানায় একটা ক্যাওয়াস তৈরি হলো, এরকম যদি হয়, সেক্ষেত্রে কি রেমেডিটা? জি ভাইয়া, প্রশ্নটা করেন আরেকবার একটু। সরি, জি আমার নেটওয়ার্কে একটু ঝামেলা। তমাল ভাই বলেন ভাইয়া। ইটস ওকে ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, যে এমন পলিসি যেটা আসলে ওয়ার্কারদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন বা একটা হয়তোবা ভুল বোঝে তৈরি করতে পারে, যেমন মালিক পক্ষ, লে অফ, বা আপনার ট্রেড ইউনিয়নের যে পলিসিগুলো, যেগুলো খুব সেন্সিটিভ, এই পলিসিগুলো রেডি করার পরে তারা ইমপ্লিমেন্টেশন মানে প্রসিডিওরও রেডি করলো,
এবং তারা ওয়ার্কারদের জানাতে হেজিটেট করছে। এখন সেক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা কিভাবে ফ্রুটফুল হতে পারে ভাইয়া? আচ্ছা, একটা জিনিস হচ্ছে ভাইয়া, যেটা হয় যে আপনি এইটা একটা খুব চমৎকার প্রশ্ন। কেন চমৎকার প্রশ্ন সেটা আমি বলতেছি। প্রথম বিষয় হচ্ছে কি, আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হয় যে এই যে আপনি যে কথাটা আমাদেরকে বললেন যে সেন্সিটিভ, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে সেন্সিটিভ ইস্যুস, যে ট্রেড ইউনিয়ন ইস্যুস বা এই ধরনের বিষয়গুলো, এগুলো আসলে আপনি নিজেও জানেন যে অডিটররা কি করে, টেকনিক্যালি এটা অ্যাভয়েড করে। কিন্তু আসলে বিষয়টা কি ভাই, আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যখন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলি, আপনি যখন বলেন বা আমি যখন বলি, ইভেন আপনাদের বায়ারদের যে ইয়া থাকে, যেটা হচ্ছে যে কোড অফ কন্ডাক্ট থাকে, সেটা তো বাংলায় ওখানে খুব সুন্দর করে লেখা থাকে যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, তাই না? সেটার মধ্যে কিন্তু ট্রেড ইউনিয়ন রিলেটেড কথাগুলো লেখা থাকে। সো ওয়ার্কার তো ভাইয়া পড়তে পারে না। তো এখন যেটা হয় যে এই ধরনের ট্রেনিং গুলোর ক্ষেত্রে যেটা করে ফ্যাক্টরি গুলো, সেটা হচ্ছে ওরা ফেক ডকুমেন্ট তৈরি করে, যাতে করে এটা কি করতে, বাবা দুষ্টমি করলে বাবা তোমাকে এখানে রাখবো না, ছাত্রদেরকে পড়াচ্ছি। জি, যে বিষয়টা বলছিলাম, তখন কি করে ফ্যাক্টরি গুলো আপনাদের প্রেসারে পরে তারা আসলে কি করে যে ফেক ডকুমেন্ট তৈরি করে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে ডেফিনেটলি সেটা ট্রেড ইউনিয়ন হোক, লে অফ হোক, যে কোনো বিষয় হোক, সেটা ওয়ার্কারকে জানানোর বা পলিসির মাধ্যমে সেটা ট্রেনিং করানোটা কি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের একটা পার্ট, এবং বাধ্যতামূলক ভাবে সেটা কিন্তু করতে হবে ভাইয়া। কিন্তু এখন যেটা হয় যে ফ্যাক্টরি গুলো যখন, যেমন ধরেন আমার কথা চিন্তা করেন, আমি যখনই কোনো ফ্যাক্টরিতে যাই ট্রেনিং করানোর জন্য, প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরিকে জিজ্ঞেস করি যে ভাই আপনি আমাকে আগেই বলে দেন যে আমি কি বলতে পারবো আর কি বলতে পারবো না, আপনি আমাকে সেটা প্রথমেই বলে দিবেন। কারণ যেটা হয় যে ওনারা প্রথমে একটা জিনিস প্রথমে বলে ভাই ট্রেনিং করান। যখন আমি প্রফিট শেয়ারের দিকে যাই, কিংবা ধরেন আমি গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের দিকে পড়ানো শুরু করি, অথবা ধরেন আমি ট্রেড ইউনিয়ন পড়ানো শুরু করি, তখন কি করে, তখন তারা দূরে থেকে বলে ভাইয়া এটা পড়ানো যাবে না, ওটা পড়ানো যাবে। এই জন্য আমি প্রথমেই গিয়ে ম্যানেজমেন্টকে বলি ভাই কি পড়বেন কি পড়বেন না, স্লাইড আমি আপনাকে পাঠিয়ে দিলাম, সেটা আমাকে আগে থেকে জানান। বুঝতে পারছেন? সো এই যে এটা হচ্ছে গিয়ে বাস্তবতা, আমি আপনাকে বাস্তব সত্য কথা বললাম। এখন আপনি বলেন যে কি কি বলবেন। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। এটা হচ্ছে বিষয়। সামটাইমস ভাই এরকম হয় যে আমাদের গ্রিভেন্স চ্যানেল যেগুলো আছে, যেমন আমাদের কথা বা টেলাস, যেগুলো আমাদের এক্সিস্টিং গ্রিভেন্স চ্যানেল আছে, সেগুলো আমরা হয়তো ফ্যাক্টরিকে ট্রেনিং দিয়ে আসলাম, হয়তো বা একটা ক্লাব করে ট্রেনিং দিলাম। ফার্দার যখন আমরা যাই, আমরা যখন ইন্টারভিউ করি, তখন দেখতে পাই যে তারা এই হটলাইন নাম্বারটা বা গ্রিভেন্স চ্যানেলটাকে তারা ফায়ার সেফটি বা অন্য কিছু বলে তারা ফলস একটা ইনফরমেশন দিচ্ছে। সো ওই ঝামেলাটাও হয়। এটা বাস্তবিক অর্থে ভাইয়া কেন দেয় ওরা, সেটা আমি জানি, আপনিও জানেন যে কেন আসলে এটা দেয়া হয় ভাইয়া। এটা বাস্তবতা। কারণ ওরা কি করে যে তাহলে এমন একটা জিনিস হয়েছে যে একটা ও নিজে ভালোভাবে কাজ করতেছে না, কিন্তু ও কি করছে যে ও এটা নিয়ে একটা ঝামেলা তৈরি করছে, এবং ঝামেলা তৈরি করে যে ও যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে এটা জানিয়ে দেয়। তো আপনার পক্ষে, আপনার তো আবার বস আছে কিংবা আপনার একটা ফুল চ্যানেল আছে এটা মেনটেন করার জন্য, তাই না? সো তখন ওরা আসলে কি করে যে এই জিনিসগুলো না বুঝে ওরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করা শুরু করে। তখন আর আসলে মালিকদের পক্ষে কোনো ইয়ার থাকে না, যেটা হচ্ছে যে কারো কি বলে, যেটা আপনি এক কথায় বলতে পারেন যে কোনো ওয়ে থাকে না যে তার নিজের সিচুয়েশনটা বা নিজে ওটা থেকে বাঁচার জন্য এর কোনো বিকল্প আর ব্যবস্থা আর মালিকের কাছে থাকে না। তখন মালিকরা এটা মিস ইন্টারপ্রেট করে। কারণ আপনি তো জানেন যে বাংলাদেশে দুষ্ট লোকের অভাব নেই। সে হয়তো একটা অপরাধ করেছে, সে সেটা আপনাকে না বলে সে বলে দিল যে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে ওখানে ট্রেড ইউনিয়ন করছে বা অন্য ঝামেলা করা শুরু করেছে। আর আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো তো একদম হেল্প করে না বললেই চলে, বরঞ্চ ওরা আপনি বিপদে পড়লে ওরা খুশি হয়। কেন? কারণ হচ্ছে কি ও চায় যে আপনি বিপদে পড়লেও আপনার কাছে 2টা টাকা বেশি ইনকাম করা যাবে। এই জন্য হচ্ছে কি এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে যে উনি প্রশ্ন করতে পারছেন না। ওনার প্রশ্নটা ছিল ভাইয়া যে সব পলিসি প্রসিডিউরের ক্ষেত্রে কি কলকারখানা অধিদপ্তর থেকে কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না? কিনা? এই পলিসির ক্ষেত্রে লাগবে না, কারণ যেটা হচ্ছে এই পলিসিগুলো শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্য, এক্সটার্নাল না, কিংবা এগুলো গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ারও কিছু নাই। ঠিক আছে? যদি আপনি সার্ভিস রুলস করতে যান তখন সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল লাগবে, আদারওয়াইজ না।
ঠিক আছে, ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, জি মনে হয় উনি বুঝতে পেরেছেন। জি জি থ্যাংক ইউ। স্যার মাঝখানে একটা স্লাইড দেখছিলাম কমপ্লায়েন্স অডিট, ওটা দেখে আমি নোট করছিলাম। বুঝি নাই কমপ্লায়েন্স অডিট। হ্যাঁ, কমপ্লায়েন্স অডিটের একটা স্লাইড দেখতে পাইছিলাম। হ্যাঁ কমপ্লায়েন্স অডিট করাবো তো স্যার, এখনই শুরু করবো, এই যে এখনই আচ্ছা পড়াবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, জি। এবার আসেন তাহলে শুরু করি কমপ্লায়েন্স অডিট। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স অডিটের আগে, বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে। আপনার যেটা হচ্ছে সাপ্লাই চেইনে টায়ার বলতে একটা কথা আছে, টায়ার। টায়ার মানে কি? স্তর। স্তরের ক্ষেত্রে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। সোশ্যাল কমপ্লায়েন্স অডিট গুলো যেটা হয় এইগুলোর ক্ষেত্রেই হয়। টায়ার 1 কে, টায়ার 1 হচ্ছে যে ব্যক্তি ফাইনাল প্রোডাক্ট কি করে আপনাকে সাপ্লাই করে। আর যেটা হচ্ছে যে আপনার টায়ার 2 এবং টায়ার 3 কে অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ আপনার পেছনে, অর্থাৎ সাপোজ ধরেন আপনি একটা জামা তৈরি করবেন এবং জামা তৈরি করতে গেলে আপনি বিভিন্ন জনের কাছ থেকে র ম্যাটেরিয়াল সাপ্লাই নিচ্ছেন। এখন র ম্যাটেরিয়াল সাপ্লাই আপনি কার কাছ থেকে নিচ্ছেন? সাপোজ ধরেন আপনি একটা ট্রিমস ফ্যাক্টরি থেকে নিচ্ছেন, আপনি একটা যেটা হচ্ছে যে একটা ফ্যাব্রিক প্রডিউসার যিনি আছেন তার অর্থাৎ টেক্সটাইলের কাছ থেকে নিচ্ছেন। সো আপনি কি করছেন? পলি নিচ্ছেন হচ্ছে গিয়ে একটা ট্রিমস ফ্যাক্টরি থেকে। সো এই ধরনের এই যে এক একটা টায়ার আছে এগুলো প্রত্যেকটা একটা সাপ্লাইয়ার। এই সাপ্লাইয়ার গুলো হচ্ছে গিয়ে ফাইনাল সবসময় প্রোডাক্ট যিনি সাপ্লাই করেন তিনি হচ্ছেন টায়ার 1, অর্থাৎ উনি ফিনিশ প্রোডাক্টসটা আপনাকে দিবেন। আপনারা এখানে যারা আছেন কাট টু প্যাকে যারা কাজ করেন তারা মনে রাখবেন আপনারা সবসময় টায়ার 1। টায়ার 2 যেটা হচ্ছে এরা সাবকন্ট্রাক্টস। সাবকন্ট্রাক্টস হচ্ছে কি যে আপনার এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে ইয়াগুলো প্রোভাইড করে এরা হচ্ছে গিয়ে টায়ার 2 এবং টায়ার 3, অর্থাৎ একজন আরেকজনকে দিচ্ছে। অর্থাৎ একটা জিনিস হচ্ছে গিয়ে চিন্তা করে দেখেন যে আপনি একটা প্যান্ট বানাবেন, প্যান্ট বানাতে গিয়ে আপনাকে ফ্যাব্রিক অর্থাৎ ডেনিম যেটা আপনাকে প্রোভাইড করে যে ফ্যাক্টরিটা, সেই ডেনিম প্রোডাক্ট তৈরি করতে গেলে কি লাগে? আপনার কটন লাগে, তাই না? এই কটনটা সাপ্লাই দেয় কে? ইথিওপিয়া। তাহলে ইথিওপিয়া হচ্ছে গিয়ে টায়ার 3, টায়ার 2 হচ্ছে যে আপনাকে ফ্যাব্রিকটা সাপ্লাই করে সে হচ্ছে টায়ার 2। আর আপনি কি করলেন? একটা প্যান্ট তৈরি করে সেটা পাঠালেন কাকে? ধরেন আপনি সেটা প্রাইমারকে বিক্রি করলেন, এই প্রাইমার্কের কাছে আপনি হচ্ছেন কি? টায়ার 1। ঠিক আছে, সো আপনি যিনি ফিনিশ প্রোডাক্টস যিনি দিবেন তিনি হচ্ছে গিয়ে বেসিক্যালি টায়ার 1, টায়ার 2 হচ্ছে সেকেন্ড লেয়ারে যে কাজ করে সে, এবং টায়ার 3 হচ্ছে একদম বটম লেয়ারে যে কাজ করে সে হচ্ছে টায়ার 3। এখন দেখেন সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের ক্ষেত্রে সবাইকে কি করতে হবে? যে এটার মধ্যে আসতে হবে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আসতে। আপনারা জানেন যে জার্মানি একটা ডিউ ডিলিজেন্স অ্যাক্ট তৈরি করেছে। জার্মানি এই অ্যাক্টটা তৈরি করেছে, এর কারণ হচ্ছে গিয়ে ওরা আপনার টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 আপনি যে স্টেজেই হন না কেন ওর দেশের এই আইন আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? যে আপনাকে অবশ্যই কি করতে হবে? ফলো করতে হবে। এবার আসেন প্রথম বিষয়টা, এবার আমি আপনাকে বলি যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকমের যে আপনাকে কি করতে হবে, যে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট নিয়ে আমরা কথা বলছি বা সোশ্যাল কমপ্লায়েন্স অডিটটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে আসেন যে জিনিসটা হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট, একটা অডিট যে জিনিসটা হয় যে কোনো স্ট্যান্ডার্ডের সঙ্গে কনফর্মিটি আর নন কনফর্মিটি যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বের করাটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি সোশ্যাল কমপ্লায়েন্স অডিট। ঠিক আছে, আমি আবার বলছি, সোশ্যাল কমপ্লায়েন্স এক ধরনের অডিট, যে অডিটটা একটা স্ট্যান্ডার্ড, সোশ্যালের একটা স্ট্যান্ডার্ড ধরে করা হয় এবং সেখানে বের করা কনফর্মিটি অ্যান্ড নন কনফর্মিটি, এবং এই নন কনফর্মিটি বা কনফর্মিটি গুলো বেসড অন কি? লোকাল ল, ইন্টারন্যাশনাল ল, সোশ্যাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, আইএলও যেটা হচ্ছে আইএলও কনভেনশনস, এইগুলো সবগুলোর উপরে নির্ভর করে একটা স্ট্যান্ডার্ড হয় এবং সেই স্ট্যান্ডার্ডে কি করা হয়? উপরে বেস করে অডিট করে যেটা বের করা হয় সেটাকেই বেসিক্যালি বলা হয় যে এই বের করার যে পদ্ধতি বা অডিটিং করে যে একটা জিনিস গ্যাপ আইডেন্টিফাই করার যে পদ্ধতি সেটাকেই আসলে বলা হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট। ঠিক আছে, এবার আসেন যে অবশ্যই সেখানে সোশ্যাল ম্যাটার্স গুলো থাকবে, যেমন হেলথ অ্যান্ড সেফটি থাকবে, সেখানে যেটা থাকবে যেটা হচ্ছে রেমুনারেশনের বিষয় থাকবে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের বিষয় থাকবে, হেলথ অ্যান্ড সেফটি, তারপরে যেটা হচ্ছে যে আপনার এখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এইগুলো এই বিষয় সোশ্যাল ইস্যুস গুলোই কি থাকবে? ওই স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে। এবার আসেন প্রথম বিষয়টা, যে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা
যে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট গুলো হয় স্বাভাবিকত প্রায় আমরা বলে থাকি ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি অ্যান্ড থার্ড পার্টি অডিট বলি না আমরা, এটা প্রায় আমরা বলে থাকি। এখন আসেন যেটা হচ্ছে ফার্স্ট পার্টি অডিট কি। ফার্স্ট পার্টি অডিট ইজ ইন্টারনাল অডিট, ঠিক আছে, যে আপনার প্রতিষ্ঠানের নিজেদের লোকজনই কি করে, আপনাদেরকে নিজেদেরকে অডিট করে, ঠিক আছে, এবং তারা অডিট করে কি করে, যে বের করতে চায় যে আপনার এখানে কি কি গ্যাপ গুলো আছে সেটা, এটাকে বলা হয় ফার্স্ট পার্টি অডিট। এবার আসেন সেকেন্ড পার্টি অডিট। সেকেন্ড পার্টি অডিট কি? দ্য কাস্টমার কন্ডাক্টস অ্যান অডিট as a part of selection process and as an ongoing surveillance। একটা মজার জিনিস হচ্ছে কি, আপনারা দেখবেন আপনার বায়ার নিজে যে অডিট করে, আপনারা দেখবেন H&M নিজেদের অডিট টিম আছে। যেটা হয় যে এই ধরনের যারা থাকবে, যদি আপনার ধরেন আপনি প্রাইমার্কের প্রোডাক্ট তৈরি করেন, যদি প্রাইমার্কের প্রোডাক্ট আপনি তৈরি করেন, তাহলে প্রাইমার্ক নিজে যদি আপনাকে অডিট করে সেটা সেকেন্ড পার্টি অডিট। এখন ধরেন প্রাইমার্ক কি করলো, সে অডিট করলো না, সে বললো যে SGS কে বললো অথবা ধরেন ইন্টারটেক কে বললো যে তুমি আমার পক্ষে কি করবো, অডিটটা করে দাও, আমি তোমাকে পে করছি। এই যে অডিট গুলো হয় এটাকে বলা হয় থার্ড পার্টি অডিট, অর্থাৎ নিউট্রাল পার্সন, অর্থাৎ অন্য একজন ব্যক্তি, অর্থাৎ ফার্স্ট পার্টিরও কেউ না, সেকেন্ড পার্টিরও কেউ না, থার্ড পার্টিকে আমি কি করলাম, এঙ্গেজ করলাম টু কন্ডাক্ট দিস অডিট, এটাকে বলা হয় বেসিক্যালি থার্ড পার্টি অডিট। এরপরে যেটা হয় যে আসেন অডিটের যে কমপ্লায়েন্স ভেরিফিকেশন হয়, এই ভেরিফিকেশন গুলো কিভাবে হয় দেখেন। আপনার যে আপনি প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স আছে কিনা সেটা কিভাবে হয়, প্রথম বিষয়টাই হচ্ছে গিয়ে দেখবেন অডিটররা আপনার প্রতিষ্ঠানে ঢোকার পরে ওপেনিং মিটিং হবে। এই ওপেনিং মিটিং এর পরেই এরপরে কি করবে, যে সে আপনার ডকুমেন্টস রিভিউ করবে, সে আপনাকে একটা চেক লিস্ট ধরিয়ে দিবে যে যান এই ডকুমেন্ট গুলা নিয়ে আসেন, এই ডকুমেন্ট গুলো আপনি নিয়ে আসবেন। এরপরে কি করবে, যে সে আপনার এই ডকুমেন্টস রিভিউ করার পরে সে ম্যানেজমেন্ট ইন্টারভিউ করবে, এবং আরেকটা জিনিস করবে সেটা হচ্ছে যে ওয়ার্কার্স ইন্টারভিউ করবে। এবং এই দুটো ইন্টারভিউ মূলত হয় কিসের পরে, ফ্যাসিলিটি ট্যুরের পরে। উনি কি করবেন, ফ্যাসিলিটি ঘুরবেন, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে ছবি টবি তুলে তারপরে এসে উনি ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার্স এই দুইটা টিমকে কি করবে, উনি ইন্টারভিউ করবে। ইন্টারভিউ করে তারপরে কি করবে, যে উনি ভেরিফাই করবে যে আপনার কমপ্লায়েন্স ঠিক আছে কিনা। আপনি কাগজে লিখেছেন একটা আর করেন আর একটা, আপনি কাগজে লিখেছেন যে আমি প্রতি এমপ্লয়িকে ওভারটাইম দিচ্ছি, কিন্তু আল্লাহর নাম নিয়ে আপনি জীবনেও কেউ ওভারটাইম দেন না, যে ঠিক আছে। তো যেটা হচ্ছে যে যখন ওয়ার্কার ইন্টারভিউ করা হয় তখন ওয়ার্কার বলছে না স্যার, আমরা এখানে প্রতিদিন 10টা পর্যন্ত আমাদেরকে কাজ করায়, কিন্তু আল্লাহর নাম নিয়ে স্যার কোনোদিন আমাদেরকে আমাদের কোনো প্রকার কি নেই, ওভারটাইম দেওয়া হয় না। তাহলে কি হলো, আপনি বললেন একটা করলেন আর একটা, হবে? তাহলে কিন্তু এটাকে কমপ্লায়েন্ট বলা যাবে না। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনারা যে এই যে 4টা স্টেপ আছে, একটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট রিভিউ, তারপরে হচ্ছে গিয়ে সাইট ট্যুর, এবং সাইট ট্যুরের পরে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ইন্টারভিউ এবং ওয়ার্কার। আরেকটা জিনিস, ডকুমেন্ট যখন চেক করা হয় তখন ম্যানেজমেন্টের লোক পাওয়া গেলে তখন সঙ্গে সঙ্গেই তাদেরকে প্রশ্ন করা হয় যে ভাই এটা কি, ভাই এটা কেন, এটা কিভাবে, এটা এইভাবে কেন। সো দিস সর্ট অফ থিংস হ্যাপেন্স, ঠিক আছে। এটা গেল একটা বিষয়। এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে অডিট স্টেপস। একটা অডিটের কতগুলো স্টেপ থাকে দেখেন। এই অডিট স্টেপের ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রথমে হবে ওপেনিং মিটিং 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ডকুমেন্ট রিভিউ, 3 নাম্বার যেটা হবে ফ্যাসিলিটি ইনস্পেকশন, 4 নাম্বার যেটা হবে এমপ্লয়ি ইনস্পেকশন আর এমপ্লয়ি ইন্টারভিউ, এবং 5 নাম্বারে হচ্ছে গিয়ে ক্লোজিং মিটিং। এই হচ্ছে টোটাল অডিটের স্টেপ, অর্থাৎ এই 5টা স্টেপে একটা অডিট শেষ হয়। প্রথম হচ্ছে ওপেনিং মিটিং, ডকুমেন্ট রিভিউ, ফ্যাসিলিটি ইনস্পেকশন, এমপ্লয়ি ইন্টারভিউ, তারপরে হচ্ছে ফাইনালি ক্লোজিং মিটিং। এই গেল হচ্ছে কি আপনার অডিটের পুরো প্রসেসটা। এবার আসেন অডিটের প্রসেসের পরে এরপরে যেটা করবে যে এই অডিট টিম, আচ্ছা অডিট নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা এটা আগে শেষ করি, তারপরে আমি বাকিটা পড়াচ্ছি। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। দেখেন আপনার একার নাই, বাকিদের কি অবস্থা সেটা একটু শুনি আগে। ওপেনিং মিটিংটা তো রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে হবে, তাই না? ওপেনিং মিটিংটা একসাথে করে হবে না। আচ্ছা একটা জিনিস হচ্ছে কি ভাইয়া, একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হয় যে এখানে একটা বিষয় আছে অডিটর এন্ড অডিটি। আবারও বলছি অডিটর এন্ড অডিটি। এখন যেটা হচ্ছে অডিটি কে হয়, অডিটি প্রথমত একটা বিষয় হচ্ছে পুরো ফ্যাক্টরিটাই একটা অডিটি, বুঝতে পারছেন? কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে যে পুরো ফ্যাক্টরিতে ধরেন 5000 লোক আছে, কিন্তু 5000 লোক থেকে তো অডিটি না, অডিটর এবং আরেকটা হচ্ছে অডিটি। এই অডিটিটা হয় হচ্ছে গিয়ে স্বাভাবিকত, যেমন ধরেন আপনার যদি এমন থাকে যে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, তার মধ্যে ভাগ আছে, এনভায়রনমেন্টাল কোশ্চেনের আনসার দেয় একজন, সোশ্যালের আনসার দেয় হচ্ছে একজন, আবার ধরেন সেফটি বিষয় হইলে সেটার আনসার দেয় আরেকজন।
তাহলে এই তিনটা একটা ডিপার্টমেন্টের তিনটা পার্টিশন থাকে, তাহলে মনে রাখবেন যে তিনজনই কি অডিটি। আমার মনে রাখবেন তিনজনই কি অডিটি, অর্থাৎ যাদেরকে কি করা হচ্ছে অডিট করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি, যদি এমন হয় যে ওই প্রতিষ্ঠানে একজন কমপ্লায়েন্স ম্যানেজার, যিনি কি হবে যে ওনার উপর দিয়ে যা যাবে সব যত প্রশ্ন দেওয়া হবে সবকিছুর উত্তর উনি দিবে। আবার দেখবেন অনেক প্রতিষ্ঠান কি করে যে ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে কি থাকে যে ডেডিকেটেড অডিটি থাকে। যেমন ধরেন প্রোডাকশন ডিপার্টমেন্টের কোনো কিছু আসলে সেটার নিয়ে আনসার উনি দেয়, বুঝতে পারছেন? সো এই জন্য একটা জিনিস হতে পারে, একটা অর্গানাইজেশন অডিটি একজনও হতে পারে, 10 জনও হতে পারে, 15 জনও হতে পারে। ইট ডিপেন্ডস এন্ড ভ্যারিজ ভাইয়া, বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ। এইভাবে আপনাকে এই বিষয়টা করতে হয়। ক্লিয়ার? এখন ধরেন আমাদের কিন্তু বিশাল সমস্যা, কারণ অডিট তো এক রকমের অডিট না, এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অডিট কিন্তু এক ধরনের অডিট না। এটা শুধু আমি আপনাদেরকে পড়াচ্ছি সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, আপনার এখানে কিন্তু আরো অডিট আছে, যেমন অর্গানিক অডিট আছে, বুঝতে পারছেন? তারপরে শুধু সেফটি অডিট আছে। সো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আবার যেটা হচ্ছে যে প্রোডাক্ট অডিট আছে। এক একটা ধরনের অডিট কার্যকর আছে বর্তমানে বাংলাদেশে। তো এখন বর্তমানে সমস্যাটা কোনটা, যে আপনি দেখবেন কিছু ফ্যাক্টরি দেখবেন যে ও কমপ্লায়েন্স ম্যানেজার একজনই হায়ার করে, যার কাজ হচ্ছে সবগুলো বোঝা। সে কি করবে, সব অডিট সে একা ফেস করবে। কিন্তু আসলে পৃথিবীর অন্যান্য দেশে বা অন্যান্য জায়গায় দেখা যায়, ইভেন আমি ভিয়েতনামে পর্যন্ত দেখেছি, সেখানে কিন্তু ওদের, আমি জানি না এরা আপনারা দেখেছেন কিনা, রিফাত স্যার কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি, আপনারা, আমি জানি না আপনি কি দেশের বাইরে কোথাও অডিট করেছেন কখনো? না ভাইয়া। আচ্ছা, করেননি। যদি এই ধরনের কেউ থেকে থাকতো তাহলে উনি দেখতেন যে বলতো যে ওদের দেশে কি হয়, এই 4টা বা 5টা ধরনের অডিটের জন্য আলাদা আলাদা ম্যানেজার। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার একজনই, এবং উনি ওনার যা যা করা দরকার, অর্গানিক অডিট বলেন, মানে যা যা আছে সব উনি করবে, উনি একা করবে। এটা আসলে বেসিক্যালি আমাদের দেশেই মোটামুটি মালিকরা পয়সা বাঁচানোর জন্য করে, কিংবা এখন আবার ইদানিং একটা নতুন স্টাইল শুরু হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটা, যে আপনি যেটা দেখবেন স্বাভাবিকত একজন কমপ্লায়েন্স ম্যানেজার থাকবে, আর বাকি সবগুলোর জন্য কমপ্লায়েন্স ম্যানেজার শুধু কি করবে, 10 জন কনসালটেন্ট থাকবে, ওই 10 জন 10 ধরনের সাপোর্ট তাকে দিবে, এবং শুধু ওই কমপ্লায়েন্স ম্যানেজারের কাজ হচ্ছে কোঅর্ডিনেশন, সে সবার সঙ্গে কোঅর্ডিনেট করবে। ইদানিং এই একটা পদ্ধতি দেখা যায়, এই জন্য দেখা যায় অনেকেই কি করতেছে, যারা ধরেন জিওটিএস এর অডিট একজন বুঝতেছে, তারপরে ধরেন রিসাইকেল অডিট একজন বুঝতেছে, তো ওনারা কি করছে যে উনি চাকরি ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে এক একটা ফ্যাক্টরিতে ওনারা প্রচুর পরিমাণ টাকা নিয়ে এই ধরনের কনসালটেন্সি করছে। এটা খারাপ না, খুব বেশ ভালো, এটা খুব ভালোই বর্তমানে চলতেছে দেশে আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার আসেন যে বিষয়টা দেখেন, প্রশ্ন আর কি কারো আছে ভাইয়া? আর কারো প্রশ্ন আছে? ওই কমপ্লায়েন্স অডিট ছাড়া অন্য কোন বিষয়গুলোকে আমরা ফোকাস করতে পারি? যেমন ধরুন একটা অর্গানাইজেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এইচআর ডিপার্টমেন্ট, ফাইন্যান্স, অপারেশন, সেলস, মার্কেটিং, এরকম। তা আমরা তো দেখি যে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ডিপার্টমেন্টেরই কিন্তু অডিট হয়। হ্যাঁ, তখন সেগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করব? ওগুলো ভিন্ন অডিট। আপনার জন্য যে অডিটটা, প্রথমত যে অডিটটা যেটার বিষয়ে আমরা কথা বলছি, যে আমরা সোশ্যাল নিয়ে কথা বলছি, তাই না? যেমন ফাইন্যান্সিয়াল অডিট আছে আমাদের দেশে, বিভিন্ন ধরনের অডিটের মধ্যে একটা হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল অডিট। সো ফাইন্যান্সিয়াল অডিট একটা ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনার যেমন ধরেন সাপ্লাই চেইন অডিট, তারপরে হচ্ছে সোশ্যাল অডিট, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট বেসড অডিট। তো এক একটা ধরনের এক একটা অডিট। তো আপনি যদি নিজেকে ভার্সেটাইল করতে চান আপনার জায়গাতে, তাহলে সেক্ষেত্রে আপনি সোশ্যালের যতগুলো আছে এগুলো আপনি করতে পারেন। যেমন কোয়ালিটির অডিট আছে, বুঝতে পারছেন? আপনার প্রতিষ্ঠানে প্রোডাক্ট কোয়ালিটির উপরে কি হবে, অডিট হবে, এ ধরনের অডিটও আছে। সো এখন বিষয়টা হয় যে এই ডিপেন্ডস যে আপনি আসলে কোন জায়গায় মাস্টার হতে চান। তা আমি তো প্রথম শুরু করলাম হচ্ছে গিয়ে সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, এটা আমার ফার্স্ট ব্যাচ, বুঝতে পারছেন? আমি জানি যে এটার হিউজ পরিমাণ মানুষকে আমাকে ট্রেনিং করাইতে হবে। আমি এবার তো শুধু ধরেন মুখে বললাম, প্রচুর জিনিসপত্র মুখে বলেছি, সামনে ধরেন আরো বেশি কি করব, আমি এই যে স্লাইড গুলো রেফারেন্স দিয়ে সাজাবো। কারণ এবারই আমার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি, কারণ
আমার চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আমার ওনাকে নিয়ে দৌড়দৌড়ির কারণে এটা আমি করতে পারিনি, আমার নিজেরও একদম প্রেসারে স্টিপ সিচুয়েশনে পড়ে গেলাম। সো এখন যেটা হচ্ছে যে এই যে জায়গাটা আপনি কোন জায়গায় এক্সপার্টিজ চাচ্ছেন সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এক্সপার্টিজ আসলে আপনি কোথায় চান সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা এবার আসেন, আচ্ছা বলেন আর কারো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে আমরা বলি কি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বলি এটাকে, তাই না? কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। এখন দেখেন এই ক্যাপটাকে আসলে বেসিক্যালি ক্যাপের একটা টার্মিনোলজি আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। কারেকশন, কারেক্টিভ অ্যাকশন এবং আরেকটা হচ্ছে গিয়ে প্রিভেন্টিভ অ্যাকশন। আমি আবার বলছি, একটা হচ্ছে গিয়ে কারেকশন, একটা হচ্ছে গিয়ে কারেক্টিভ অ্যাকশন এবং আরেকটা হচ্ছে গিয়ে কি প্রিভেন্টিভ অ্যাকশন। এখন আসেন আপনাকে এই জিনিসটা একটু বুঝতে হবে। কারেকশন জিনিসটা কি কেউ বলতে পারবেন? কারেকশন জিনিসটা কি? এটা ইমিডিয়েট যেটা ক্লোজ করা হয়, যেমন ফ্লোরে আমার আইলস মার্ক ব্লক আছে, আমি সাথে সাথে আইলস মার্কটা ঠিক করে দিলাম, লাইক দ্যাট কারেকশন। আচ্ছা, আর কারেকশনটা হলো ভাইয়া যে কোনো যদি ভুল থাকে যে কোনো বিষয় সেটাকে সংশোধন করা, আর কারেক্টিভ অ্যাকশন হলো ওইটার জন্য যা যা করতে হবে, আর প্রিভেন্টিভ হলো যাতে পরবর্তীতে না হয়, সেটা হলো স্যার ভাইয়া প্রিভেন্টিভ, আমি যতটুকু বুঝি। আচ্ছা, আর কারেক্টিভ অ্যাকশন বলতে হচ্ছে আপনার কোনো কোনো ব্যক্তি যখন কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে, এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। আর হচ্ছে যে সমাধানটা করে ফেলে কারেকশন। আচ্ছা আমি একটু ইজি করে দেই বিষয়টা। প্রথম যে স্যার একজন একটা উত্তর দিল না যে কারেকশন কি, কারেকশন হচ্ছে গিয়ে ইমিডিয়েট অ্যাকশন। সাপোজ ধরেন আপনি দেখলেন যে একটা জায়গায় একটা বালতি, মানে আমার যেটা হচ্ছে ফায়ার সেফটির জন্য কি দরকার হয়, আমার বাকেট রাখতে হয়, তাই না? রেড বাকেট ফিল্ড উইথ স্যান্ড। এখন আপনি এক জায়গায় একটা কি আছে যে রেড বাকেট আছে, আপনি রেড বাকেটটা কি করলেন যে ওইটার মধ্যে কতগুলা বালি এনে ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল যে এই বিষয়টা কারেকশন হয়ে গেল। দিস ইজ কল কারেকশন, অর্থাৎ ইমিডিয়েট অ্যাকশন। সাপোজ ধরেন আপনি আইলস মার্ক দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন যে আপনার এখানে একটা সাইনেজ নেই কিংবা মার্কিংটা ঠিক নেই, তা আপনি কি করলেন যে একটু রং এনে সঙ্গে সঙ্গে একটা টান দিয়ে দিলেন, রং হয়ে গেল। দিস ইজ হোয়াট, দিস ইজ কল কারেকশন। কিংবা ধরেন আইলস মার্ক ব্লক করে একটা কার্টন ফালানো আছে, এই কার্টনটা এখানে ফালানো আছে, তা আপনি কি করলেন এবার একটা লাঠি দিয়ে কার্টনটা পাশে সরিয়ে দিলেন, তা কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিনিসটা কারেক্টেড হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই কারেকশনটা আপনার হয়ে গেল। এবার আসেন যেটা হচ্ছে গিয়ে কারেক্টিভ অ্যাকশন। হোয়াট ইজ কারেক্টিভ অ্যাকশন? কারেক্টিভ অ্যাকশনটা হচ্ছে গিয়ে যে এই যে কার্টনের যে বক্সটা, এটা যে ইয়েতে আছে, যেটা হচ্ছে যে আইলস মার্কের উপর আছে কেন, সেটা আপনি কি করবেন 5 হোয়াই দিয়ে খুঁজবেন। 5 হোয়াই মানে কি, যেমন ধরেন আপনার অর্গানাইজেশনে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার প্রোডাকশন কমে গেল, তাহলে আপনি কি করেন 5টা হোয়াই তৈরি করবেন যে কেন প্রোডাকশন কমে গেল। এবার আপনি চিন্তা করেন নাম্বার 1 হোয়াই, যেটা হচ্ছে দেয়ার ইজ এ স্ক্যাজুয়াল লস। আপনি বলতেছেন যে আমার স্ক্যাজুয়াল কি হচ্ছে, লস হচ্ছে। আবার আরেকটা হোয়াইতে দেখলেন যে হোয়াই কেন, যেটা আছে আপনি দেখলেন যে দ্য প্রোডাকশন ইজ স্লো। প্রোডাকশন কি স্লো, কেন প্রোডাকশন স্লো, তাই না? এটা একটা আপনি একটা প্রশ্ন খুঁজলেন। তারপরে যেটা হচ্ছে থার্ড কোশ্চেনে গিয়ে আপনি দেখলেন দেয়ার ইজ এ মেশিন ব্রেকডাউন, অর্থাৎ মেশিনটা কি হয় যে প্রায় দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তারপরে যেটা হলো আপনি দেখলেন মেশিন যেহেতু বারবার নষ্ট হয়, ওই মেশিনে যে প্রোডাকশনটা দেয়া হয় সেই মেশিনের প্রোডাকশনটা কি হয় যে বেশি বেশি রিজেকশন হয়, তার মানে আপনি কি রিজেকশন কাউন্ট ইজ হাই। এরপরে যেটা হচ্ছে পরের হোয়াইটা যখন দিলেন তখন দেখতে পারেন ওয়াই দ্য মেশিন ইজ রানিং ডাউন, অর্থাৎ মেশিনটা কেন কি হচ্ছে যে রানিং ডাউন হচ্ছে। এইগুলোর যখন উত্তরটা খুঁজতে যাবেন তখন সবার শেষে গিয়ে দেখবেন কি যে সবার শেষে কি পেলেন হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ স্ক্যাজুয়াল লস, অর্থাৎ যেটা হচ্ছে যে সময় মতো আপনি প্রোডাকশনটা করতে পারছেন না, আপনার স্ক্যাজুয়াল যেটা আছে সেই স্ক্যাজুয়াল অনুযায়ী করা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার রিজেকশন হাই, তারপরে দেখা গেল মেশিনটা কি ব্রেকডাউন,
তারপরে দেখা গেল যে প্রোডাকশন ইজ স্লো। কেন স্লো? কারণ হচ্ছে মেশিন ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে মেশিন পাওয়া গেলেও আবার আমি প্রোডাকশন করছি, সেখানে কি হচ্ছে যে প্রোডাকশনটা কি রিজেকশনের পরিমাণ বেশি। তো আলটিমেটলি কি হচ্ছে যে আপনার এই স্ক্যাজুয়াল অনুযায়ী আপনার স্ক্যাজুয়ালটা লস হচ্ছে। তো কারেক্টিভ অ্যাকশনটা হচ্ছে গিয়ে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দ্য কজ, অর্থাৎ কজটা কি, এই যে এটা হলো যে যে নন কমপ্লায়েন্সটা হচ্ছে বা প্রবলেমটা হচ্ছে, এটার কারণটা কি, সেই কারণটাই আসলে বেসিক্যালি কি এটাকে বলা হচ্ছে কি যে কজ অফ অ্যাকশন। ঠিক আছে, যেটাকে বলা হয় কারেক্টিভ অ্যাকশন। আবার হচ্ছে কি প্রিভেন্টিভ অ্যাকশন মানে হচ্ছে গিয়ে যে ঘটনাটা ঘটছে, এই যে এখানে কি হচ্ছে স্ক্যাজুয়াল লস হচ্ছে, স্ক্যাজুয়াল লসের সর্বপ্রথম কারণটা কি? মেশিন ব্রেকডাউন। আপনাকে কি করতে হবে যে এই মেশিন ব্রেকডাউনটা আপনাকে প্রিভেন্ট করতে হবে, তাই না? সো এই যে প্রিভেন্টিভ অ্যাকশনটা যেটা আপনি নিবেন, এটাকে আসলে বেসিক্যালি কি বলা হচ্ছে যে প্রিভেন্টিভ অ্যাকশন, বা আপনার ক্ষেত্রে এই কারেকশন, কারেক্টিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন, এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে। কারেকশন হচ্ছে গিয়ে ইমিডিয়েট যে অ্যাকশনটা হয় সেটা, কারেক্টিভ অ্যাকশন হচ্ছে গিয়ে যে আপনি কি নিচ্ছেন, অর্থাৎ রুট কজ অ্যানালিসিস করবেন এবং তারপরে কি করবেন যে রুট কজ অ্যানালিসিস করে যে কারেকশনটা করবেন সেটাকে বলা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। আর প্রিভেন্টিভ অ্যাকশন কি, যে ইন ফিউচারে যেন এই ঘটনাগুলো না ঘটতে পারে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে, এটা গেল হচ্ছে গিয়ে আপনার কারেক্টিভ। এবার আছে স্টেপস অফ কারেক্টিভ অ্যাকশন। প্রথম কাজটা হচ্ছে কি আপনাকে আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে যে আপনি কেন এই ইয়েটা যেটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশনটা, যেটা যে জিনিসটা সে ফাইন্ডিংস দিয়েছে, নন কনফর্মিটি দিয়েছে, সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তারপরে সেই জিনিসটা আপনাকে কারেক্ট করতে হবে। দেন হচ্ছে গিয়ে আইডেন্টিফাই অ্যাকশন, আপনাকে অ্যাকশনটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাকশনটা নিতে হবে এবং তারপরে যেটা হচ্ছে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তিকে অ্যাসাইন করতে হবে এবং ফাইনালি যেটা হবে জিনিসটা সেট হয়ে যাবে। ঠিক আছে, ডান। এই হচ্ছে বিষয়টা। তার মানে যেটা হচ্ছে গিয়ে আপনাকে কি করলো, প্রথমে ম্যানেজমেন্টকে আপনাকে বললো একটা নন কনফর্মিটি, যে ভাই তোমার এখানে একটা ইয়া ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে এটা আউটওয়ার্ড করতে হবে, অর্থাৎ বাহিরের দিকে দিয়ে দিতে হবে, তাই না? আপনাকে এটা বললো, যখনই বললো এটা আপনি বুঝতে পারলেন। এরপরে আপনি কি করলেন, কারেক্ট করবেন। কিভাবে করবেন? বসলেন ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং এ যে স্যার এটা আমাদের ঠিক করতে হবে। তো ঠিক করে, ঠিক আছে, ম্যানেজমেন্ট কি করলো যে ডিসিশন নিল, ঠিক আছে এই সিঁড়ি ভেঙে আমরা বাহিরে একটা সিঁড়ি করব। এটা কি হলো, কারেক্টিভ। কারেক্ট করলেন আপনি, এই বিষয়টা আপনি ঠিক করলেন যেটা কারেক্ট করবেন। এবার আসেন আইডেন্টিফাই করলেন। কি আইডেন্টিফাই করলেন? যে এই সিঁড়িটা ভাঙতে হবে কোন জায়গা দিয়ে, সেই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করলেন। করার পরে আপনি কি করবেন, অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার আগে একজনকে অ্যাসাইন করবেন যে এটা কে ভাঙবে, কিভাবে ভাঙবে, সেটা একটা প্ল্যান করে সবকিছু করলেন এবং ফাইনালি কি সেট, ফাইনাল আপনি এটা ঠিক করে ফেললেন। এই হচ্ছে আপনার টোটাল স্টেপস অফ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার টোটাল বিষয়টা। আমি আসলে দীর্ঘ 12 দিন হইলো না, 12 দিন ধরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি। আজকে আসলে শেষ করলাম, বই অবশেষে বন্ধ হলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যার যার প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করেন। আর যদি আপনাদের কোথাও কখনো আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হয়, কোনো জায়গাতে আটকে যান বা বুঝতে পারেননি, আমাকে দয়া করে বলবেন। আর একজন বলেছেন আমাকে যে স্যার আমাদের স্যাম্পল পলিসি দেন। শুনেন, আমার কাছে কিছু বস্তা পচা কিছু পলিসি আছে, এগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি, কিন্তু যেটা হয় আমি চাই আপনাদেরকে আমি নিজে সুন্দর করে পলিসি বানিয়ে তারপরে দিতে। সো আপাতত যেগুলো আছে সেগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে আপাতত কাজ করেন। আর পরবর্তীতে যে বিষয় আছে সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর এই যে এখানে আমার নাম্বার দেয়া আছে আর পাশে আমার ইমেল আইডি দেয়া আছে, ঠিক আছে? সো কখনো প্রয়োজন হলে আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আপনাদের কার কি প্রশ্ন আছে সেটা একটু কষ্ট করে আমাকে করেন দয়া করে, যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে সেগুলো করে ফেলেন। শেয়ারিংটা হচ্ছে স্যার, আমাদের হচ্ছে লাইসেন্সের যে ইয়াটা ছিল স্যার, স্লাইডটা ছিল, ওখানে স্যার আপনার একটা কলাম অ্যাড করে দেওয়ার কথা ছিল স্যার, ওটা মনে হয় সম্ভবত আপনি সময়ের জন্য দিতে পারেন নাই। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে সত্য কথা যে আমি সময়ের জন্য দিতে পারিনি। সো এইটা আপনাকে আমি পরে আপনাদেরকে আমি তৈরি করে দিয়ে দিব, ঠিক আছে? আমি যখন এই স্লাইডটা আরো পরিপূর্ণভাবে তৈরি করব তখন আপনাদেরকে সেটাও আমি এখানে কি করব, অ্যাড করে দিয়ে দিব, ঠিক আছে? আপাতত আমি যেটা দিয়েছি এটা দিয়ে চলেন।
যেটা হয় যে আপাতত আমি এতটুকুই আপনাদেরকে বলবো। আর এর ছাড়াও যদি আপনাদের কারো কোনো ইনফরমেশন কখনো লাগে, আমি তো অ্যাভেলেবেল আছি, তাই না? আপনি ধরেন এই স্লাইডটা দিয়ে আমাকে বললেন স্যার এটা একটু বলে দেন, প্রয়োজন আমি সেটাও আপনাদেরকে বলে দিব। জি স্যার। স্যার আপনি আমাদের এই গ্রুপটা রাখেন, আর স্যার হচ্ছে আপনি যখন স্যার আপডেট করবেন, কারণ আপনি অলরেডি বলছেন কয়েকবারই যে স্লাইডটা আপনি আপডেট করবেন, তখন আমাদের গ্রুপে স্যার আবার একটু কষ্ট করে আপলোড করে দিলেন। জি স্যার, একদম সত্যি কথা বলি, যেটা হচ্ছে যে আমি অলওয়েজ যেটা হয় যে চাই বেস্ট দিতে আমার পার্টিসিপেন্টদেরকে, এবং আশা করি আমি সেটাই দিতে পারবো আপনাদেরকে। আপনাদেরকে আমি পড়িয়েছি, আমার যা যা ছিল পড়ানোর মতো সব আমি পড়িয়েছি, আমি কোথাও পড়ানো বাদ দেইনি, কিন্তু আমি স্লাইডটা তৈরি করতে পারিনি। এটা আসলে আমি বললাম যে আমার পারিবারিক একটা এর জন্য এটা হয়েছে। বেসিক্যালি যেটা হয় যে স্যার এটা আমাদের নো ডাউট স্যার, আপনি সবসময় আপনার বেস্টটাই দেন এবং আমরা এই জন্যই স্যার খুব এনজয় করি স্যার অ্যাকচুয়ালি ট্রেনিংটা। এখন হচ্ছে আপনি স্যার হচ্ছে যদি ফার্দার হচ্ছে এটাকে আরো আপডেট করেন তো আমাদেরকে স্যার যদি শেয়ার করেন আমাদের জন্য ভালো হবে স্যার, এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লায়েন্স নিয়ে এত সুন্দর একটা ট্রেনিং এর আয়োজন করার জন্য এবং এত সুন্দর ডেলিভারি দেওয়ার জন্য। এই ট্রেনিংটা আমি 15 দিনের করাবো, আপনি মনে রাখেন এই ট্রেনিংটা আমি 15 দিন ব্যাপী আবার করব ভাইয়া, আবার করব ইনশাআল্লাহ। এখন আমার একটা করাবো, আমার একটা ইচ্ছা আছে, কারণ আমি এবারে আপনাদের তো 12 দিন করালাম, এটা আমার ইচ্ছা 15 দিন করাবো, আরো ডিটেইলসে। আমি পড়িয়েছি ঠিকই, কিন্তু আরো বেশি পড়ানো দরকার, কারণ অনেক ডকুমেন্ট আমি দেখাতে পারি না আপনাদেরকে। যেমন আমারও ভাইয়া সেম প্ল্যান, আবার করব, কিন্তু পরে করলে একটু ছাড় দেয়া লাগবে। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই, আমাকে বললেন আমি ছাড় দিব। থ্যাংক ইউ স্যার। আমার একটা কমল ভাই, আমার একটা প্রশ্ন, একটা সাজেশন আর কি, আপনি যদি আমাদেরকে দিতেন এজ এ কমপ্লায়েন্স প্রফেশনাল, আমরা কি কি ধরনের কোর্স করলে ক্যারিয়ারে আরো সামনের দিকে ভালো গ্রোথ করা যাবে, লাইক অনেক ভালো ভালো লিড অডিটর, এবং কোথা থেকে করলে ভালো হয়, এইগুলো যদি একটু বলতেন ভাই। অনেক ভালো ভালো কোর্স আছে, অনেক ভালো ভালো কোর্স আমি আপনাদেরকে বলি, তাহলে শুনেন, এটা একটু মাথায় রাখেন। বুয়েটে দেখবেন যে বয়লার ম্যানেজমেন্টের একটা ট্রেনিং করায়, খুব ভালো ট্রেনিং বুয়েটে। আমি তো আপনাদের বয়লার নিয়ে ডিটেলস কোনো কথা বলিনি, কারণ বয়লার ম্যানেজমেন্ট আমি পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। আমার জীবনে সবচেয়ে সেরা ট্রেনিং এর মধ্যে একটা হচ্ছে বয়লার ম্যানেজমেন্টের ট্রেনিং, বুয়েটে করায়, খুবই ট্রেনিং। এই ট্রেনিংটা করবেন। 1 2 নাম্বার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখবেন কিউ লার্নিং নামের একটা পেজ আছে, কিউ লার্নিং। এই কিউ লার্নিং থেকে আপনি যদি স্ট্রাকচারাল সেফটি বুঝতে চান, ফায়ার সেফটি বুঝতে চান, খুব ভালো। বুয়েটের শিক্ষকরা এই কিউ লার্ন থেকে যেটা করে সেটা হচ্ছে যে আপনার এই কোর্স, কিছু রেকর্ডেড কোর্স আছে, এই কোর্সগুলো করবেন। তারপরে যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স দের একটা ইয়া আছে, ওই যে আপনারা বলে, এটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বলে এটাকে, এটা এদের অফিসটা হচ্ছে হাইকোর্টের পাশে। ওরা কিছু কোর্স করায় স্ট্রাকচারের। আমি তো আসলে আইনজীবী মানুষ, আমি আসলে এই লাইন ভালো বুঝি, তা আমি গেছিলাম ওদের কোর্সটা করতে, আমার কাছে কোর্সটা খুবই ভালো লাগছে। এবং ওরা এত ইন ডেপথে পড়ায়, একটা বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে সবকিছু ওরা খুব ভালো করে পড়ায়। আবার যেটা হয় যে আপনি এই ইয়েটা দেখবেন, হ্যাঁ এই যে কিউ লার্ন দিয়েছে একজন, দেখেন এই কিউ লার্নটা খুব ভালো, ইয়েটা ওদেরটা দেখবেন। আর হচ্ছে গিয়ে আপনার আমাদের এই যে ইয়েটা যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ যেটাকে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ওরা একটা সেফটি কোর্স করায় ফায়ারের উপরে, এই কোর্সটা করবেন, এটাও খুব ভালো কোর্স। তারপরে নেবোস, আমি আবার বলছি নেবোস পৃথিবীব্যাপী সবচাইতে সমুদ্রিত সেফটি কোর্স, এইটা করবেন, ঠিক আছে। আর সোশ্যাল কমপ্লায়েন্সের জন্য যেটা হয় আমার লেবার লয়ের কোর্সটা করবেন। আমি আমার নিজের কোর্স আপনাকে রেকমেন্ড করছি। সোশ্যাল কমপ্লায়েন্সের জন্য আমার শ্রম আইনের কোর্সটা করবেন, কারণ এটার মধ্যে কমপ্লায়েন্সের 80% জিনিস আমাদের ওই ট্রেনিং এ আমরা এই ট্রেনিং এ যেমন ডিটেলস আলোচনা করেছি, ওই ট্রেনিং এ আরো ডিটেলস হয়, কারণ ওইটা তো শুধুমাত্র ল রিলেটেড, এই জন্য, বুঝতে পারছেন। সো ওইটা একটা ট্রেনিং। আর হচ্ছে গিয়ে আর করবেন লিড অডিটিং কোর্স গুলো করে ফেলবেন, QMS, EMS, OSHAS, NSA 8000, যেগুলো আমি করেছি। বেসিক্যালি যেটা হয় যে
এইগুলো সবগুলো লিড অডিটিং কোর্স গুলা করে ফেলবেন আপনারা। যেমন যেটা হচ্ছে এসএ 8000 এর আপনি বেসিকটা করতে পারবেন, কারণ আপনি তো অডিটর না এই জন্য। আর কিউএমএস, সিএমএস, ওশাস এগুলো সব আলিম ভাইয়ের কাছ থেকে করতে পারেন, অথবা যদি আপনি এসজিএস বা ব্যুরো বিল্ডার্স থেকে করতে চান ওখান থেকেও করতে পারেন, ইন্টারটেকও করায় ওদের কাছ থেকে করতে পারেন। ঠিক আছে, এই অডিটিং কোর্স গুলা, লিড অডিটর কোর্স গুলো করে ফেলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, প্রচুর ওয়েবসাইট খুঁজবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট গুলা খুঁজবেন, খুঁজে খুঁজে ওখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে এই গুলো যেটা হচ্ছে যে এই ওয়েবসাইট গুলো থেকে বিভিন্ন লিগ্যাল জিনিসপত্র পাওয়া যায়, এই জিনিসগুলো একটু একটু করে পড়বেন। যেখানে বুঝতে না পারবেন আটকে যাবেন, আমার মতো যাদেরকে ধরেন ফোনে পাওয়া যায় এদেরকে বলবেন যে ভাই এটা ব্যাখ্যাটা একটু বলে দেন না, তাহলে আমরা ওইভাবে করে আপনাদেরকে কি করতে পারবো, যে গাইড করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো করবেন। আর ডকুমেন্ট তৈরি করা, যেটা ডকুমেন্ট তো ধরেন আমি কিছু আপনাদেরকে দিব, আর যেটা হচ্ছে যে ভবিষ্যতে আরো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্ট তৈরি করাটা কিন্তু নিজের একটা স্মার্টনেস, আপনি সবসময় মনে রাখবেন, ইটস ইউর ওন স্মার্টনেস। এই স্মার্টনেসটা আপনারা নিজেরা ক্রিয়েট করবেন আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনারা বাধ্যতামূলক ভাবে আপনারা নিজেরা নিজের জন্য তৈরি করবেন, যে নিজেদের ওন ক্রিয়েটিভিটি দিয়ে বা ওন ইয়ে দিয়ে আপনারা কি করবেন, যে এই জিনিসটা তৈরি করবেন, যে ডকুমেন্ট কিভাবে কত ভাবে কত রিচ ভাবে তৈরি করা যায়, পলিসি কত রিচ ভাবে তৈরি করা যায়। যত পড়বেন তত জিনিস শূন্য হবে, এটা এই কথাটা মনে রাখবেন। কারণ কেন বলতেছি আমি এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি জীবনে যত পড়েছি, মানে যত বেশি পড়ালেখা করছি তত বেশি আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ লার্ন সামথিং। তা আপনি জীবনে যত বেশি পড়বেন তত বেশি আপনার লার্নিং ক্যাপাসিটি বাড়বে, এবং এই লার্নিং ক্যাপাসিটি কি করবে, একটা সময় না আপনাকে যেমন হাইলি পে করবে। হাইলি পে মানে কি, যেটা হয় যে শুধু যে টাকার কথা বলতেছি তা না, আপনাকে দেখবেন সম্মানের দিক থেকে অনেক দূর আগে। টাকা ধরেন, টাকা এমন একটা জিনিস যে আপনি যখন নলেজ বাড়বে তখন টাকা আপনাকেই খুঁজবে, আপনি ছাড়া কোথাও যাবে না। কারণ কি শোনেন, মানুষ আপনাকে কি পয়সা কামাতে হবে তা না, আপনি যখন কোনো ইনফরমেশন জানবেন, মানুষ কিন্তু আপনি ফোন করলে কি হবে, যে আমাকে মানুষ কি করে ফোন করে একটা তথ্য নেয়। এরপরে আমাকে কয়েকদিন আগে বাংলাদেশের একটা বেশ বড় প্রতিষ্ঠানের একজন হেড অফ এইচআর ফোন করে লোকটা মানে যেটা হচ্ছে যে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, বলে তমাল ভাই আমি যদি আপনাকে আমার এইচআর গুরু বলি আমার ভুল হবে না ভাইয়া বলা। আমি বললাম ভাইয়া কেন, আমি তো এইচআর এর লোক না, আমি তো লিগ্যালের লোক। বলে ভাইয়া আপনি তো এই কথা বলেন, আমি যে জায়গায় আটকে গেছি আমি যখন এইচআর এর ম্যানেজার ছিলাম তখন আমি প্রতিবার আপনার কাছ থেকে আমি হেল্প নিয়েছি, এবং প্রতিবার হেল্প নিয়ে যখন ম্যানেজমেন্টকে এই জিনিসটা আমি জানাতে পারছি তখনই ম্যানেজমেন্ট কি করছে, যে ওটা আপনার উত্তরে স্যাটিসফাইড হয়ে গেছে। এবং এই এখন আপনাদের এখানে একজন আছেন আমাদের সোহেল ভাই, হ্যাঁ, উনি প্রায় আমাকে ফোন করে যে তমাল ভাই এইটা ওইটা এইভাবে করে করলে এটা হবে কিনা। তা আমি যখন ওনাকে বলে দেই, উনি মনে হয় কালকে একটা ঝামেলায় পড়ছিলেন সোহেল ভাই, সেটা হচ্ছে ওনার বায়ার ওনার প্রতিষ্ঠান অডিট করতে চাচ্ছিল, যে ওনার ফাইন্যান্সিয়াল অডিট। আমি বলছি ফাইন্যান্সিয়াল অডিট তো ওনাদের অংশ না, এবং দেখেন উনি ইমিডিয়েটলি ওনাদেরকে যখন জানিয়েছে দেখবেন যে ওনাদের এটা ড্রপ করে দিয়েছে ওনারা। সো এই যে সাপোর্ট গুলো, এগুলো মানুষকে না অনেক আগায় দেয়, এবং মানুষ দেখবেন যে আপনাকে কি করে মনে থেকে দোয়া দিতেছে। সে আপনাকে ওভার ফোনে বলছে ভাই আপনাকে যে কিভাবে দোয়া দিব এটা আসলে আমি বলে বোঝাতে পারছি। এই যে সম্মানটা বা ভালোবাসাটা ভাইয়া, দিস ইজ হিউজ। টাকা দিয়ে আসলে এই জিনিস কেনা যায় না, বিশ্বাস করেন। আমাকে মানুষ অনেক ক্ষেত্রে বলে ভাই কয় টাকা দিব, আমি বলি যে ভাই আপনি যা ইচ্ছা তাই দিয়েন, কারণ আমার এই অল্প বয়সে আমি যতটুকু করতে পারছি আমার জন্য বা এই সোসাইটির জন্য, ইটস মোর দেন এনাফ। এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই প্রচুর শেখেন, পড়েন, জানেন যে এই জিনিসটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিকে দেখেন। আমি একটা জেনারেশনকে, পুরো একটা দুইটা জেনারেশনকে একটা জায়গা থেকে পুল আউট করছি, মানে আপনার নলেজের দিক থেকে টেনে সামনের দিকে নিয়ে আসতেছি। এটা দেখবেন কি জানেন, একটা সময়ে আমাকে অনেক বড় করে দিবে। আপনি আমি আমার জায়গাটা বলতেছি, দেখেন আমি লেবার ল, পেরোল, এখন তো সোশ্যাল কমপ্লায়েন্স স্টার্ট, আইআর, গ্রিভেন্স হ্যান্ডলিং, এইচআর বাজেট, তারপরে হচ্ছে গিয়ে এইচআর বাজেটের পরে
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ম্যানেজমেন্ট, WPPF ম্যানেজমেন্ট, এই অল্প একটা ট্রেনিং আমি করাই এবং একটা দুইটা তিনটা জেনারেশনকে আমি টেনে অনেক সামনের দিকে নিয়ে আসতে শুধুমাত্র এই জিনিসগুলো শিখিয়ে। সো এই যে একটা কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, কন্ট্রিবিউশন টু ইয়োর কমিউনিটি, এটা কিন্তু অনেক বড় জিনিস। সো এই জিনিসগুলো আপনারা করতে পারবেন যদি আপনারা প্রচুর শেখেন স্যার। যদি না শেখেন তাহলে স্যার আসলে আমার আর কিছু বলার নেই, কারণ আমি আসলে বলে আপনাকে বুঝাইতে পারবো না যে এটা আসলে কত বড় একটা কন্ট্রিবিউশন আপনি এর জন্য আপনার নিজের জন্য করতেছেন। আর ক্যারিয়ারে বড় হওয়া তো এটা তো আপনি বুঝতেই পারছেন যে কতটা বড় হওয়া পসিবল বা কতটা ভালো অবস্থানে যাওয়া পসিবল, এটা আপনারা নিজেরাই যখন শিখে ফেলবেন জিনিসগুলো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ আপনি দেখবেন আপনার ইন্ডাস্ট্রিতে তো যখন দেখবেন যে আপনি আপনার একটা কথা বললে এটা একটা ইম্প্যাক্ট করে, যেমন আমি আপনাদেরকে প্রথমে বলেছি না, আমি যখন প্রথম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই তখন মানুষ আমাকে বলতো, আমি যেখানে কাজ করেছি সেখানে মানুষ বলতো, ভাই আপনি গার্মেন্টস এর কি বোঝেন, আমাকে একদম ডিরেক্ট বলতো মানুষ। তখন আমার কাছে আমি ওদের কথা মাইন্ড করতাম না, কারণ আমি সত্যি তখন কিছু জানতাম না। কিন্তু আমি যখন ওই গার্মেন্টস ওই জায়গাটা থেকে যখন বের হয়ে আসছি, এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যখন আমার নিজের একটা জগৎ তৈরি করেছি, তখন আমি আসলে এখন বলতে পারি যে আমি আসলে গার্মেন্টস এর এখন অনেক কিছুই বুঝি। তখন আমি সত্যি কিছু বুঝতাম না, কিন্তু এখন আমি অনেক কিছুই বুঝি, যেটা আসলে কি করে যে এই সোসাইটির জন্য কন্ট্রিবিউট করার মতো যথেষ্ট। সো আমার এতটুকুই বলার থাকবে। দেখেন আপনাদের এখন আর কিছু কোয়ারি আছে কিনা বা বলার আছে কিনা বলেন প্লিজ। থ্যাংক ইউ। একটু কথা বলি, বলেন। আপনার ওই যে আপনি মনে আছে কিনা একটা ফরেন বায়ার আমাদের, আপনি জাস্ট একটা স্টেট একটা মেইল লিখে দিছিলেন আমাকে, জি মেইল ওই মেইল মনে আছে? ওই মেইলটা পাওয়ার পরে বায়ার ফার্দার আমাদেরকে কিন্তু আর কোনো কোয়ারিও করে নাই এবং স্টিল না ওইখানে আমাদের সাথে কাজ করতেছে। আচ্ছা, আপনাকে নামে আমাদের ম্যানেজমেন্টের সবাই চিনে, আচ্ছা, বাট আপনাকে দেখে নাই এরকম আর কি। আচ্ছা, তো এটা আমার জন্য আসলে একটু দুর্ভাগ্য। তো আমি চেষ্টা করবো আপনাকে একটা আমাদের এখানের ভিতরে ফ্যাক্টরিতে একটা ট্রেনিং প্রোগ্রাম বা এরকমের জন্য আপনাকে ইনশাআল্লাহ খুশি আসবো একদিন। এটা ইনশাআল্লাহ ভাই। আরেকটা জিনিস হচ্ছে, এটা সবার নলেজের জন্যই বলি, আমরা পলিসির ভিতরে একটা জিনিস করব, যেটা আপনি এর আগে অনেকগুলো ট্রেনিং এ বলছেন, আমি তো ইনশাআল্লাহ কোনো ট্রেনিং বাদ দিই না আপনার, জাস্ট শেখার জন্য। তো ভাইয়া হচ্ছে পলিসি, আমরা যেমন ধরুন সাপোজ ম্যাটারনিটি পলিসি এবং প্রসিডিউর, এটা তো আমাদের লেখার প্রয়োজন নাই যেহেতু এটা শ্রম আইন এবং বিধিতে আছে, ঠিক না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এইটাতে মেইনলি সমস্যাটা করে আমাদের যে অডিটররা আসে, তখন বলে যে পলিসি এবং প্রসিডিউর, তাদেরকে যদি আমি বলি যে ভাই দেখেন এটা তো আইনে আছে, ডিটেইলস স্পেসিফিক সব বলে দিছে, এটাকে আমি কপি করতেছি, সো দ্যাট আমি যদি বলি যে এটা আমার আইনে আছে, সো আমার এটা পলিসি হিসাবে দরকার নাই বা প্রসিডিউর হিসাবে দরকার নাই, সেক্ষেত্রে কি ভাই আমি ঠিক আছি নাকি না? ভাইয়া যেটা হয়, ওনারা কেন পলিসি প্রসিডিউরটা চায় ভাইয়া, সেটা হচ্ছে আপনি তো আসলে আইনের ট্রেনিং আপনাদের ওয়ার্কারদেরকে করেন না, বুঝতে পারছেন? এই জন্য ওনারা কি চায় যে আপনি যদি পলিসি প্রসিডিউরটা দুটো পলিসিতে থাকে, তাহলে অ্যাটলিস্ট পাঁচটা লোক হইলেও কি করতে পারে যে সে এটা পড়তে পারে, বুঝতে পারছেন? পড়ে সে কি করতে পারে, এই জিনিসটা বুঝতে পারে। তো বুঝতে পারলে কি হয় যে এটা হয়তো বা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, এবং ইভেন হয় যে আপনি পলিসির উপরে যখন ট্রেনিং করান তখন কি হয় যে তারা আসলে ওইটা থেকে শিখতে পারে। এই জন্য সবসময় অডিটররা কি করে যে তারা চায় পলিসি এবং প্রসিডিউর, কিন্তু এই জন্য যেটা হয় যে আপনাকে এই পলিসিতে আপনি বলতেই পারেন যে ভাই আইনে তো সবই আছে, আমাদের পলিসি বানানোরই দরকার নেই, কিন্তু পলিসিটা আপনাকে বানাতে হয়। কারণ কি? কারণ লটা হচ্ছে গিয়ে কমিটমেন্ট অফ ইউর গভর্নমেন্ট, এন্ড আপনি যদি কোনো পলিসি তৈরি করেন এন্ড ইফ ইউ কমিট টু ইউর পিপল, সো ওই জিনিসটা কি হয়, দিস ইজ মোর স্ট্রং, যে আপনাকে ধরার জন্য, মানে আমরা বলি না ছাই দিয়ে ধরা, তো ওই জিনিসটা কি করে অনেক বেশি পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বুঝতে পারছেন? সো এই জন্য আসলে বেসিক্যালি আপনার বায়াররা আপনাকে বলে যে ভাই এটা আপনি এইভাবে করে করেন। ক্লিয়ার? জি ভাই। আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমাদের ডাইফি এর ভাইরা যদি আসে, আমি ভুলেও কোনো পলিসি প্রসিডিউর দেখাই না, স্টেডি দেখাই না। কারণটা হচ্ছে এর আগে আমার একটা অনেক আগে প্রায় 6 বছর আগে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। পলিসি প্রসিডিউর থেকে বলছে এগুলো তো সব সার্ভিস রুলস এর ভিতরে ইনক্লুডিং করে এটা পাস করতে হবে, এরপর থেকে আমি আর ওদেরকে এটা দেখাই না। এটা আপনি যথেষ্ট ভালো কাজ করছেন ভাইয়া, কারণ ওনারা একটু এখন হয় কি যে আর্থিক অভাব বা স্বভাব যেটাই বলেন, ওটার কারণে ওনারা একটু বেশি বেনিফিট নিতে গিয়ে আপনাদেরকে বিপদে ফেলে দেয় অনেক সময়। না না, এটার জন্য আমি আপনাকে কিন্তু ফোন দিছিলাম আবার, সেটা 7 বছর আগে মনে আছে, তখন আপনি বলছিলেন তো ডাইরেক্টলি আপনি বলেন যে ভাই আমরা শ্রম আইন অনুযায়ী চলি, আমাদের কোনো পলিসি প্রসিডিউর নেই। আমি ওই কথাই স্টেট
ওইটা দিয়ে এখনো আমি ডাইভের লুককে অ্যাভয়েড করে চলতেছি। আমি যে ভাই হ্যাঁ শ্রম আইনে বলা আছে যে আমাকে সার্ভিস রুলস ইয়ে থেকে পাস করাইতে হবে, ডিজি মহোদয় থেকে নিতে হবে। এনিওয়ে আমি এটা নিবো, বাট আমার তো ভাই কোনো পলিসি প্রসিডিউর নেই, আমি শ্রম আইন অনুযায়ী চলতেছি, এর বাইরে কোনো। আমি অনেক ঝামেলা ফেস করছিলাম ওইটা নিয়ে। এটার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আর আপনি যেন আপনার প্রত্যেকটা ট্রেনিং এ আমি আসলে মানে জয়েন হচ্ছে কিছু জানার জন্য, এবং প্রতিবারই কিন্তু নতুন নতুন কিছু আসে। হয়তো অনেকে একবার মনে করে যে লেবার অ্যাক্ট করার পরে ওই আমি অনেক কিছু জেনে গেলাম, আসলে তা না। প্রত্যেকটা ইয়ের থেকে নতুন নতুন কিছু জানা যায়। যেমন আমরা যেন সেদিনকে আমি আপনার থেকে আরেকটা জিনিস জানলাম, ওই যে 13 ধারা, এটা কিন্তু 317 কেউ যদি সাধারণভাবে পড়ে 10 বার পড়ে তাও সেটা খুঁজে পাবে না যে আসলে কি বলতে চাইছে এখানে। বিশেষ করে আমি কালকে সারাদিন এটা পড়ছি, পড়ার পরে পড়ার পরে ত্রয়োদশ অধ্যায় মিলে ওইখানে গিয়ে পাইলাম যে না এটা ঠিক আছে, সত্যি কথা বললাম আর কি। তো এই জিনিসগুলো আসলে আপনি ছাড়া অন্য কেউ কিন্তু, আমাদের আরো বড় বড় স্যার আছে, এরা কিন্তু শেয়ার করবে না বা ইয়ে করবে না। তবে ভাইয়া আপনি একটা জিনিস আমি খুব খুশি হব, আপনি পেমেন্ট নিতে চান না, এটা একটা খুব দুঃখজনক ঘটনা। এই সবার সামনে বললাম, হয়তো যাই না আপাতত না, এটা ভাই আসলে ঠিক না। কারণ আমরা একটু ডিসকমফোর্ট ফিল করি ভাই যারা সিনিয়র। সোহেল ভাই একটা জিনিস বলি, আপনি তো সিনিয়র মানুষ। সোহেল ভাই আমাকে, আপনি তো আমার 2015 সালের প্রথম দিকে ট্রেনিং আপনি করেছেন। 2015 একদম ফার্স্ট ট্রেনিং আপনি করছি জাফরুল্লাহ স্যারের এখান থেকে বেরোয়ার সাথে সাথে যেটা করছিলেন ওটা আমি কোন জায়গা থেকে উঠে আসছি, কোথায় আসছি, এটা আল্লাহর রহমত ভাই। আমি জানি সবকিছু, কিন্তু আপনি যে প্রফেশনালি কাজ করতেছেন, আপনি কষ্ট করতেছেন, সো আপনি যদি পেমেন্ট না নেন ভাই, আমি সেকেন্ড টাইম আবার আপনার কাছে এত প্রফেশনাল হয়ে এত টাকা দিয়ে করব কি? না 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 ভাই, এটা তো এটা হলো না। কারণ আপনি একটা সফটওয়্যারে পাসওয়ার্ড দিয়ে দিবেন, সব দিয়ে দিবেন, তার কোনো পেমেন্টের ইও নিচ্ছেন না, কিছু না, এটা তো হলো না ভাইয়া। না ভাই, এটা আসলে ওইটা করছি আপনাদের সেবার জন্য। এটা আমি প্রায় 60 লাখ টাকা খরচ করে বানিয়েছি। এটার অ্যাপসটাও আমি দিয়ে দিব আপনাকে। মানে একদম স্পেশালি এটা একটা, যদি কেউ এটা নিয়ে কাজ করে তার মানে শ্রম আইন ঠিকমতো না পড়লে কোনো ঝামেলা, খালি বসাবে আর ওখানে ভিতরে ক্লিক করবে, আমি দেখলাম তো। তবে আপনি এটা ভাইয়া লিংকটা আমাকে ইনস্টলেশনের ইয়েটা দিয়েন, আমি আপনার সাথে দেখা করব না ভাইয়া। দিয়ে দেব ভাই, সব দিয়ে দেব সব। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, জি আসসালামু আলাইকুম। জি তমাল ভাই, স্যার অ্যাপস কিন্তু স্যার আমাদেরও দিবেন বলছিলেন স্যার। দিব আপনাদের অ্যাপস দিব। জি ভাইয়া, আজকে তো আপনার সাথে একটা কথা বলছিলাম। জি বলেন ভাইয়া। ক্যারিফোর এর অডিটর আসছিল, তো ক্যারিফোর অডিটর আসছে, তো মানে আমাদের ম্যান পাওয়ার আসলে 152 আর কি, বোথ ডে এন্ড শিফট। এখন আমরা বলছি যে আসলে 300 জন ওয়ার্কার না থাকে তো আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স বা কেউ রাখতে পারবো না। তো উনি বলছিল যে লেটেস্ট কোনো অ্যামেন্ডমেন্ট বা এগুলোতে চেঞ্জ আসছে, আমি আসলে দেখাইতে পারি নাই। জি ভাইয়া, লেটেস্ট চেঞ্জ আসার কারণে ওইটা বেসিক্যালি যেটা হয়, যদি নাইট ডিউটি থাকে তাহলে আপনার একজন ইয়া লাগবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে। এটা ভাইয়া ডাক্তার লাগবে না, কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে। কারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা নেই ভাইয়া, বুঝতে পেরেছেন? সো এই জন্য ওরা আপনাকে ধরেছে। তো এইটাই আসলে বিষয়। আমি আপনাকে এই যে এখান থেকে বের করে এখনই ওটা দিয়ে দিচ্ছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনার কোথায় লাগবে। দাঁড়ান একটা মিনিট, একটু সময় দেন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, কি প্রশ্ন ছিল? বয়লার লাইসেন্স গতকালকে আপনি দিছিলেন, কিন্তু কথা হচ্ছে স্যার 204টা পেজ। এখন আমি তো স্যার স্পেসিফিক করে কোথাও আর কি খুঁজে পেলাম আমি না একটু যে ওইটা আবার পড়ে আপনাকে আবার দিব, ঠিক আছে? তাহলে আপনি একটু ওইটা দেখতে পারেন। আমি অনেক আগে দেখছিলাম, তো ওইটা আবার আপনাকে পড়ে আমি দিতে পারবো, ঠিক আছে? তবে আমার একটা জিনিস মনে হয় মিস্টার জামান, ওইটা এখন পর্যন্ত মনে হয় ইমপ্লিমেন্টেড না বাংলাদেশে, বুঝছেন? 2017 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো তোরা মানে ইমপ্লিমেন্ট করেনি। তবে আমি এটা শিওর না, আমাকে একটু সময় দিয়েন, আমি যাতে ওইটা আপনাকে দেখে বলতে পারি, ঠিক আছে? শিওর স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল আমাদের এখানে। আচ্ছা দাঁড়ান মিস্টার জামান, একটু ওয়েট করেন। কে জানি একটা প্রশ্ন আছে, মিস্টার সাহা শুনতে পাচ্ছেন? এই দেখেন, এখানে দেখেন বলা আছে, তবে শর্ত থাকে যে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকগণের 3 শিফটে কাজ করিলে রাতের শিফটে রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে একজন ডিপ্লোমা সনদধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকিবে। 77 নম্বর যে বিধিমালাটার যে সংশোধনী আসছে, এই যে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই যে এইটা একটু দয়া করে ওনাদেরকে দিয়ে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ।
এই যে এটা কমল ভাই কোনো সংখ্যার কথা মনে হয় বলা হয় নাই যে এতজন হইলে আপনার এটা লাগবে। একজন ভাই, এই যে একজন ডিপ্লোমা সনদধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। না ওইটা না, আমি বললাম যে মানে ওই যেমন থাকে না যে 300 জন হইলে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে। 300 জন ডাক্তারের ক্ষেত্রে বলা আছে ভাইয়া, ওটা ডাক্তারের ক্ষেত্রে বলা আছে, কিন্তু এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 300 জন বলা নেই, এই আর কি সমস্যা। আচ্ছা, এখানে ওইটাই আর কি, কোনো সংখ্যার কথা বলা নাই। জি কমল ভাই, আরেকটা হলো আমাদের এই যে ল এবং বিধি অনুযায়ী যে মানে রেজিস্টার বা ফর্মস গুলা আমাদের ম্যান্ডেটরি রাখতে হয়, এটা একটা লিস্ট আপনি করে দিয়েছেন, এটা কোনো সফট কপি যদি সম্ভব হয় আপনি একটু দিয়েন। সফট কপি তো ওই যে বিধিমালার শেষেই তো আছে, বিধিমালাটা দিয়েছি না আপনাদের, ওই বিধিমালার শেষে আছে ভাইয়া সফট কপিটা। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখিনি তো এইজন্য বললাম। আমাদের শ্রম বিধিমালার শেষে দেখবেন যে সফট কপিটা আছে। স্যার আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যখন আমরা কোনো এমপ্লয়িকে জয়েন করাই তখন যে এজ সার্টিফিকেটে আর কি যে বয়স নিরূপণের যে ফর্মটা মেডিকেল, ওইখানে তার যে বর্তমান হচ্ছে বিবাহিত কিনা বা বাচ্চা কয়টা এগুলো রেকর্ড নিয়ে রাখি। তো যখন সে একজন এমপ্লয়ি জয়েন করে তখন সে বলছিল তার সন্তান হচ্ছে 2টা, বাট এখন সে হচ্ছে আলতা পেপার দিয়ে বলতেছে আমার সন্তান হচ্ছে জীবিত একটা, আর এখন যেটা হবে এটা একটা। এখন আসলে স্যার আমি এখন তাকে বলছি যে তুমি যে ফর্মটা এখানে পূরণ করছো তখন তো বলছিল 2টা, তো এটা আমি তার সত্যতা প্রমাণের জন্য তাকে আমি বলছি ঠিক আছে তুমি তাহলে তোমার ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যানের কাছ থেকে তোমার যে যে প্রত্যয়নপত্র বা হচ্ছে ওয়ারিশের সার্টিফিকেট এইটা নিই। জামান এরকম হয় না, এই ধরনের হয় না, কারণ ওইগুলা কোনো চেয়ারম্যান বা কেউই এটা দিবে না। ওইটা আপনার বরঞ্চ তার বাসায় বা কোনোভাবে আপনি তদন্ত করতে পারেন, বা তার বাসায় একজন ওয়ার্কার তার পাশের বাসায় থাকে তার কাছ থেকে জানতে পারেন। কিন্তু আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছেন বাংলাদেশের কোনো যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কেউ তাকে সার্টিফিকেশন দিবে না তার বাচ্চা কয়টা, এটা কিন্তু আইনে নেই। ওয়ারিশন সার্টিফিকেট আনলে স্যার ওটা এমনিতেই বোঝা যাবে কয়জন আছে। ওয়ারিশন সার্টিফিকেট অন্য জিনিস স্যার, এইটার সঙ্গে এটা সম্পর্ক নেই স্যার, ওয়ারিশন সার্টিফিকেট অন্য জিনিস, বুঝতে পারছেন? তাহলে স্যার আমার রেকর্ডে যে আছে 2 জন, তার যখন সে জয়েন করে তখন লেখা আছে 2 জন, এই 2টা আমি কি করব স্যার? এটা স্যার এখন হয়তো ভুল করে ও হয় বেচারি দিয়েছে বা করেছে, এখন ওইটা একটু বের করেন, মানে আপনি একটু ডিগ ডাউন করেন তাহলেই হবে। কামাল ভাই, ওকে স্যার। কামাল ভাই, জি কামাল ভাই, আমি একটা সেম সমস্যায় পড়ছিলাম, পরে ওই মহিলাকে কোয়ারি করার পর বললো তার স্বামীর আগের সংসারের একটা বাচ্চা, তার নিজের পেট থেকে হয়েছে একটা বাচ্চা, এই কারণে ওরা 2টা বাচ্চা অনেক সময় বলে থাকে। এই কেস হয়, অনেক ক্ষেত্রে এই কেস হয়। হ্যাঁ, তার স্বামীর আগের সংসারে একটা বাচ্চা আছে, তার অনেকে এই জন্য 2টা বাচ্চা বলে। আমি নিজে সেম প্রবলেমটা একবার করছিলাম, পরে কোয়ারি করতে 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 মহিলা তো ফাইনালি বলছে যে আমার আসলে এই বাচ্চাটা হইলো, আমার এই বড় বাচ্চাটা হইলো আমার স্বামীর আগের সংসারের বাচ্চা। আরেকটা বিষয় হলো এই যে কোম্পানি প্রোফাইল ডেভেলপমেন্ট, এইটা কি আমাদের টাচ করা হয়েছে কি? কোম্পানি প্রোফাইল ডেভেলপমেন্ট, আচ্ছা এটা একটা প্রোফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা বেসিক্যালি কি করে, যে আপনার মালিকরা যখন বিদেশে ভ্রমণ করে তখন এটার কোম্পানি যে প্রোফাইলটা এটা কিভাবে তৈরি করতে হয় সেটার মধ্যে কিছু বেসিক ইনফরমেশন থাকে। যেমন ধরেন আপনার প্রথমত আপনার কোম্পানির ডিটেলসটা থাকে, হ্যাঁ, আপনার কোম্পানির নামটা এবং অ্যাড্রেসটা এবং আপনার এস্টাবলিশমেন্ট কতগুলো আছে সেগুলো থাকে। তারপরে স্টেপ বাই স্টেপ একটা পর একটা ইনফরমেশন থাকে, আপনি কি প্রোডাক্ট বিক্রি করেন, কিভাবে করেন সেটা। তো আমার একটা প্রতিষ্ঠানের একটা প্রোফাইল আপনাদেরকে আমি দিয়ে দিব, যেটা কিভাবে করতে হবে, ডেভেলপ করতে হবে, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আর অর্গানোগ্রাম ডেভেলপমেন্ট একটা আছে আপনাদের এখানে জেনারেল পয়েন্টস এর মধ্যে, বুঝি না, আবার একবার বলুন। অর্গানোগ্রাম ডেভেলপমেন্ট, অর্গানোগ্রামটা বেসিক্যালি কি হয়, যে আপনার প্রতিষ্ঠানে যে এমপ্লয়ীদের যে অর্গানোগ্রামটা থাকে, যেটা হয় প্রথমটা শুরু হয় কি ম্যানেজিং ডিরেক্টর, তারপরে হচ্ছে গিয়ে আপনার ম্যানেজিং ডিরেক্টরদের নিচে থাকে সাধারণত জেনারেল ম্যানেজাররা, তাই না? সো ম্যানেজিং ডিরেক্টরদের নিচে থাকে ডিরেক্টররা, ডিরেক্টরদের নিচে থাকে জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজারের পরে হচ্ছে ডাউন দা লাইনে আস্তে আস্তে করে আস্তে ম্যানেজার, ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেখান থেকে হচ্ছে অফিসার, অফিসার থেকে লাস্টে চলে যাওয়া হচ্ছে ওয়ার্কার, তাই না?
এই পদ্ধতিতে। তো আপনি যেহেতু এটাও বললেন আমাকে মনে করিয়ে দিলেন, আমি এটারও একটা আপনাকে দিয়ে দিব যে এটা কিভাবে করে আপনি করবেন, ঠিক আছে? তমাল ভাই, এখানে টিসি রিলেটেড ডকুমেন্টস প্রিপারেশন, টিসি রিলেটেড ডকুমেন্টস, হ্যাঁ টিসি রিলেটেড ডকুমেন্টস, হ্যাঁ বলেন। টিসি রিলেটেড ডকুমেন্টস প্রিপারেশন, এটা কি টাচ আচ্ছা, এটা আমি কিন্তু আপনাদেরকে বলেছি। এই যে এখানে দেখেন পিসি যে রিলেটেড যেগুলো লাগবে, একটা ইলেকশন করতে গেলে কি কি লাগবে, এই যে এটা দেখেন, এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলেছি। তবুও যদি আপনাদের ডকুমেন্ট একান্ত প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমার কাছে ডকুমেন্ট গুলো করা আছে, ঠিক আছে? ওকে তমাল ভাই, ডকুমেন্টগুলো দিলে আমাদের স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। চান্সই পাচ্ছে না স্যার আমার কোশ্চেনটা হচ্ছে সার্ভিস লেন্থের ক্ষেত্রে স্যার। সার্ভিস লেন্থ একজনের হচ্ছে আপনার 9 বছর 11 মাস হচ্ছে 26 দিন। এখন আমাদের ফ্যাক্টরিতে একটা পলিসি আছে হচ্ছে আপনার 6 মাস 1 বছর 5 বছর 6 মাস 7 দিন বা হচ্ছে সোজা কথা 6 মাস ক্রস করলেই আমরা তাকে ফুল বছর হিসেবে কাউন্ট করি। এখন স্যার এক্ষেত্রে সার্ভিস লেন্থ 9 বছর 11 মাস, এখানে কি আমি তাকে কি 10 বছর কাউন্ট করব? না, 10 বছর কাউন্ট করবেন না স্যার, এটা হচ্ছে 9 বছরই কাউন্ট করব, তাই না স্যার? 9 বছরই কাউন্ট করতে হবে, 10 বছর না। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা কি শুধু ওই যে মৃত্যুর ক্ষেত্রে নাকি? এটা কি মৃত্যুর ক্ষেত্রে? মৃত্যুর ক্ষেত্রে হইলে এটা 10 বছর হইবে, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে না, এটা নরমাল অবস্থায় বলতেছেন উনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এটা ডেথের ক্ষেত্রে হইলে 10 বছর দিয়ে দেওয়া লাগতো। ওকে ওকে ওকে। আর তো তমাল ভাই, আর কি কোনো মানে জব সেপারেশনের বেলায় কম্পেনসেশন বেনিফিট যে আমরা দেই 6 মাসের ঊর্ধ্বে, মানে হচ্ছে কি আপনার 1 বছর ধরা লাগবে, এইরকম কি আরো কোনো জায়গায় কি আছে মৃত্যু ছাড়া? বুঝিনি। মানে এই যে কম্পেনসেশন বেনিফিট আমরা তো হচ্ছে বিভিন্ন আপনার জব সেপারেশনের তো বিভিন্ন আছে, রিজাইন হতে পারে, তারপর হচ্ছে রিটেনচমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের জব সেপারেশন হতে পারে। তো মৃত্যুর ক্ষেত্রে যেরকম আমরা 6 মাসের ঊর্ধ্বে 1 বছর ধরি, ওই রকম অন্যান্য জব সেপারেশনের বেলায় কি এরকম কি আছে কিনা যে 6 মাসের অতিরিক্ত ভাইয়া? দুইটা ক্ষেত্রে ভাইয়া 6 মাসের অতিরিক্ত হবে, একটা গ্র্যাচুইটি আর একটা জি, এই দুইটাই ভাইয়া, এই দুইটার ক্ষেত্রে জি। আর আচ্ছা তোমার ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আজকে যেহেতু লাস্ট ক্লাস, সেটা হচ্ছে তোমার ভাই আপনি নিজেই বলছিলেন যে ইপিজেড লেভেল লটা একটু আপনি একদিন দেখাই দিবেন আর কি। হ্যাঁ দেখাবো ভাইয়া, ওটা হচ্ছে কি বেসিক্যালি ইপিজেড এর যদি কেউ থাকতো তাহলে আমি ওনাদের কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক ইপিজেড রিলেটেড তাহলে আমি বলে দিতাম ভাই, ঠিক আছে? তো ওই ধরনের তো কেউ আসেনি এখানে, থাকলে হয়তো বলে দিতাম। আচ্ছা, আপনাদের একটা কোম্পানি প্রোফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, দেখেন এটা আমি আপনাদেরকে একটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠানে আমি পেয়ে গেলাম, একটা গার্মেন্টস এর, দেখেন ওদের এটা একটু দেখেন, আর বাকিগুলো আমি দেখি যে আরো কিছু আপনাদেরকে কালেক্ট করে দিব, সমস্যা নেই। ওকে, এভাবে করে কোম্পানি প্রোফাইল গুলো তৈরি করুন। এবার অবশ্য কোম্পানি প্রোফাইল করতে গেলে আপনাদের একটা স্কিল দরকার হবে, সেটাকে বলা হচ্ছে কি গ্রাফিক ডিজাইনিং, ঠিক আছে? সো এই গ্রাফিক ডিজাইনিং এর যে ইয়েটা স্কিলটা, এটা অবশ্য আপনারা নিজেরা নিজে একটু ম্যানেজ করতে হবে। আমি আপনাদেরকে এই কোম্পানি প্রোফাইলটা দিয়ে দিলাম, যে দেখেন এই কোম্পানি প্রোফাইল গুলো এইভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? এই যে দেখেন আপনাদেরকে দিয়ে দিলাম, দেখেন একটু দেখে নিয়েন আপনারা সবাই কোম্পানি প্রোফাইলটা। বলেন এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? তমাল ভাই, আপনি যে জিনিসগুলো বলেন যে দিবেন, এগুলো কি এই গ্রুপে আমরা লিংকগুলো পাবো? হ্যাঁ এই গ্রুপেই দিব ভাই, এই গ্রুপেই দিব। জি আচ্ছা আচ্ছা, আমাদের আর ওই ট্রেনিং এর সার্টিফিকেট যেটা অনলাইনে দিবেন বলে, এটা কি এখানেই ওটা পাবো? এই গ্রুপে সবকিছু এই গ্রুপে দিব ভাই। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের একটা সেটা হলো যে আমরা ধরেন পলিসি যখন কমপ্লাই করতে হয় তখন কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করি। যেমন কিছু কিছু বড় কর্তা আছে আমাদের, পলিসি হওয়ার পরেও কিন্তু উনি গায়ের জোরেই ওনার নিজের ইচ্ছাটা অনেক সময় চাপাই দিতে চান এবং এটাও বলে যে রাখেন না পলিসি। তো এই ক্ষেত্রে এটা কিভাবে মিটিগেট করা যায়? আর সাথে এটা আপনি কোনোভাবে কোনো টেকনিক নাই, কোনো কিছু অ্যাড করা যায় কিনা? এটা আসলে ভাইয়া সত্যি কথা বলতে কোনো টেকনিক নাই। এটা যেটা লাগবে আপনার সেটা হচ্ছে যে লোকটা এই ধরনের কথা বলে
ওনাকে আসলে বুঝতে হবে যে উনি আসলে কি বলছে, বুঝতে পারছেন? কারণ এই লোকটা তিনি যখন একটা পলিসি সাইন করে সেই পলিসিটা আসলে তাকেই কমপ্লাই করতে হবে। সবার আগে যেটা হয় কি জানেন, দেখবেন যে একটা দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা বা পুলিশ যখন উল্টো রাস্তায় গাড়ি চালায় তখন দেখবেন যে ওই দেশটা কি হয়, যে সবাই দেখবেন যে উল্টা রাস্তায় গাড়ি চালায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে যে মাথা যখন ঠিক না থাকে তখন কিন্তু গোড়া ঠিক হবে না। সো সেম জিনিসটা হচ্ছে ওইটা ভাইয়া, যে আপনার প্রতিষ্ঠানে যদি ওই মালিক নিজেই যদি বলে যে রাখেন আপনার পলিসি, তাহলে আর ওই মালিকের কাছ থেকে আপনার কোনো কিছু আশা করার মতো নেই, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা বিষয় এখানে কি অ্যাড করা যায় কিনা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এই জাতীয় কোনো কিছু, কারণ এই ব্যাপারে একটু জি বলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই ভায়াসনেস, নেপোটিজম অথবা ফেভারিটিজম এগুলা কিছু থাকেই। কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলার অনেক রকম ভাবে সাফার করি। এই জিনিসগুলোর জন্য যদি এরকম কিছু থাকে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিভাবে মিটিগেট করা যায়, এরকম কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে কি মালিককে খুব স্ট্রং ভূমিকা নিতে হবে, যে মালিক যে ব্যবসা করে সেই ব্যবসা করা যাবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয়